এই তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমরা তাহলে আমাদের রেগুলার যে ক্লাস, সেই ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা ছিলাম গতকালকে সাম ইফ এবং সাম ইফস কন্ডিশন পর্যন্ত দেখেছিলাম, এবং সেই সাথে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করা, তাই না? আমরা সেই ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, আজকেও সেই ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, কিন্তু একটু অ্যাডভান্স লেভেল। প্রথমেই বলে নিচ্ছি যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করাতে কারো কোনো সমস্যা আছে কিনা। ড্রপ ডাউন লিস্ট তৈরি করাতে কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। আমরা যে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করেছিলাম, সেই ড্রপ ডাউন লিস্টে আমাদের কিছু ডাটা ছিল, সেই ডাটা থেকে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছিলাম। মনে করি এগুলো আমরা আজকে যে বিষয়টি তৈরি করব তা হচ্ছে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট এটা কি জিনিস? আমরা বিভিন্ন জায়গাতে ফর্ম ফিল আপ করলে দেখতে পাই যে আমরা যদি কোনো বিভাগ, স্ক্রিনটা মেবি শেয়ার হয়নি এখন। শেয়ার হয়নি? এখন কি দেখতে পাচ্ছেন? জি। ওকে, আমরা এখানে তিনটি হচ্ছে বিভাগের নাম দিয়েছি, এবং তিনটি বিভাগের আন্ডারে মনে করে এগুলো কয়েকটি জেলা। এখন আমাদের যদি ডিভিশন গুলো বলা থাকে এবং তার ডিভিশনের আন্ডারে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো চলে আসবে। আমি এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দেব। সেই ডিভিশনের আন্ডারে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো এখানে শুধুমাত্র শো করবে। দ্যাট মিন্স ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। এখানে কোন ধরনের ডাটা শো করবে তা ডিপেন্ড করবে এর উপর। এটা একটু অ্যাডভান্স। আমাদের যে কাজটি করতে হবে, এই ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে আমাদের এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে নেম ম্যানেজার হিসেবে তৈরি করতে হবে। নেম ম্যানেজার হিসেবে। এখন কথা হচ্ছে নেম ম্যানেজারটা কি, এটা আমাদের জানতে হবে। তাহলে নেম ম্যানেজার হচ্ছে ফর্মুলা থেকে আমরা নেম ম্যানেজারটি পেয়ে যাই। নেম ম্যানেজারের কাজ হচ্ছে অনেকগুলো ডাটাকে একটা নামে তৈরি করা। অনেকগুলো ডাটাকে একটা নামে তৈরি করা। মনে করি যে এই যে ডাটাগুলো আছে সেগুলো যে কোনো একটা নাম থাকবে এবং সেই নামের আন্ডারে বাকিগুলো থাকবে। এখানে যে ডাটাগুলো আছে সেগুলো একটা নামে থাকবে, সেই নামের আন্ডারে বাকি ডাটাগুলো থাকবে। এক্ষেত্রে আমাদের ডাটাগুলোকে আগে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা জানি যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলোকে সিলেক্ট করা যায়। নেম ম্যানেজার তৈরি করার অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো ফর্মুলা আছে। আমি চাইলে একদম আমি একদম ইকুয়েশন গুলো লিখে লিখে নেম ম্যানেজার তৈরি করতে পারি, অথবা আমি সহজেই নেম ম্যানেজার তৈরি করতে পারি। আমি যদি ইকুয়েশন লিখে লিখে নেম ম্যানেজার তৈরি করি তাহলে সিলেক্ট করার পর তিনবার করে আমাকে সিলেক্ট করে তিনবার করে আমাকে নেম ম্যানেজারের যে লিখতে যে আমাকে সূত্র লিখে নেম ম্যানেজার তৈরি করতে হবে। আর আমি যদি সবগুলো একসাথে তৈরি করি তাহলে অটোমেটিকলি নেম ম্যানেজার তৈরি হয়ে যাবে, আমাকে কোনো প্রকার সূত্র লিখতে হবে না।
এজন্য আমাকে তিনটা একসাথে সিলেক্ট করে ফর্মুলা থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করা মাত্রই বলবে যে কোন নামে এই নেম ম্যানেজারটা তৈরি হবে। আমরা বলে দিচ্ছি উপরে যে রোটি আছে টপ রো, সেই টপ রো এর নামেই নেম ম্যানেজার তৈরি হবে। ওকে করে দিলাম, আমাদের কাজ অর্ধেক শেষ হয়ে গেল। দেখতে পাবো যে নেম ম্যানেজারে ক্লিক করলে তিনটা নেম ম্যানেজার তৈরি হয়ে গেছে। যদি আমরা একটু খেয়াল করি যে ডাবল ক্লিক করলে আমরা এডিট মোডে গেলে নেম ম্যানেজার চট্টগ্রাম এবং সেই চট্টগ্রামের আন্ডারে যে ডাটাগুলো আছে বা যে সেলগুলো আছে সেই সেলগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এই হচ্ছে আমাদের নেম ম্যানেজার হয়ে গেছে। এখন আমরা যদি এই ডিভিশনের আন্ডারে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, প্রথমে ডিভিশনকে ড্রপ ডাউন করতে হবে। আমরা ডিভিশনকে ড্রপ ডাউন করবো যেন কোথা থেকে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট, এবং আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে খুব সহজেই আমাদের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো ড্রপ ডাউন লিস্ট আকারে তৈরি হয়ে গেল। এখন এই বিভাগের আন্ডারে যদি আমরা জেলাগুলো নিয়ে আসতে চাই, আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি ফাংশন ব্যবহার করতে হবে, ইনডিরেক্ট ফাংশন। কোন ফাংশন? ইনডিরেক্ট ফাংশনটি ব্যবহার করতে হবে। ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করার জন্য আমরা লিখব সমান ইনডিরেক্ট এবং আমরা এই সেলটিকে দেখিয়ে দেব। মূলত তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন লিখেছি চিটাগং, তার এগেইনস্টে চিটাগং চলে আসে। এখানে আমরা লিখে দিলাম ঢাকা, তার এগেইনস্টে সাভার চলে আসে। এখানে আমরা দিয়ে দিলাম যে রাজশাহী, তার এগেইনস্টে ময়মনসিংহ চলে আসে। মূলত যে জেলাগুলো আছে তার সেই সকল জেলাগুলোর মাঝে যে কোনো একটা জেলা আসছে, সে তার পছন্দ মতো সাধারণত সেকেন্ড যে রো আছে সেই রো এর ডাটাকে বেছে নিয়েছে। কিন্তু আমরা তো চাচ্ছি যে তার বিভাগগুলোকে সিলেক্ট করে দেব, তা অনুযায়ী তার আন্ডারে যে সকল জেলা আছে সবগুলো যেন চলে আসে। আমরা বিভিন্ন জায়গাতে আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে পাই, অথবা আমরা যদি বিভিন্ন ওয়েবসাইট চেক করি সেখানেও কিন্তু এরকম বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা থাকে। আমরা সেই ক্যাটাগরিতে যাই, সেই ক্যাটাগরি আন্ডারে বাকিগুলো চলে আসে। আমরা সেই কাজটাই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করতে যাচ্ছি, ইনডিরেক্ট ফাংশনের মাধ্যমে। তো আমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দিলে আমাদের ডিস্ট্রিক্ট গুলো সবগুলো চলে আসার কথা, কিন্তু আসেনি। কারণ হচ্ছে আমরা এখানে কোনো প্রকার ড্রপ ডাউন লিস্ট তৈরি করিনি। আমরা যদি ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট সিলেক্ট করে দেই এবং সোর্সের জায়গাতে আমরা লিখে দেব ইনডিরেক্ট, যে ইনডিরেক্ট আমরা সরাসরি সেলে লিখেছিলাম আমরা এই ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে লিখে দেব ইনডিরেক্ট। এবং ইনডিরেক্ট লেখার পর আমাদের কার এগেইনস্টে ডাটা চলে আসবে, আমাদের এই যে ডিভিশন বা এই যে সেলটি আছে এই সেলের এগেইনস্টে ডাটা চলে আসবে। ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার করে দিলাম। DIRACT বানানো একটু ভুল ছিল। ইনডিরেক্ট চলে আসছে। এখন দেখেন আমাদের সাভারের সাথে টাঙ্গাইল, মিরপুর, কারণ সবগুলোই চলে আসছে। ঢাকা জেলার আন্ডারে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো খুব সহজেই চলে আসছে। ঢাকা জেলা না, চট্টগ্রাম জেলা। তাহলে চট্টগ্রাম জেলার আন্ডারে যে সকল জেলা ছিল চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে, সেই জেলাগুলো চলে আসছে এখানে। খুব সহজে একটি ফাংশন ব্যবহার করেছি, তা হচ্ছে ইনডিরেক্ট ফাংশন। আর ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হয়েছে, নেম ম্যানেজার আকারে তৈরি করতে হয়েছে।
যেহেতু আমরা একটু সবাই প্র্যাকটিস করি আমাদের ইনডিরেক্ট ফাংশন ব্যবহারটি হয় কিনা। ইনডিরেক্ট ফাংশন বা একে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। একজনের উপর সাথে ডিপেন্ড করে অপরটি চলে আসবে, একটা ডাটার উপর ডিপেন্ড করে অন্য একটি ডাটা চলে আসবে, আর সেজন্য আমরা ব্যবহার করেছি ইনডিরেক্ট ফাংশন। আমরা একটু এটা দেখবো, ট্রাই করে দেখবো। ভাইয়া ভাই আরেকবার একটু যদি বুঝে দিতেন তাহলে ঠিক হতো, আমি একটু ই করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এই ডাটাগুলোই আমি হচ্ছে কপি করে রাখছি। নতুন একটা ফাইল নেই, কারণ এখানে অলরেডি তৈরি করা হয়েছে, তো এটা নতুন একটা ফাইল নিলাম। আমরা যে কাজটি করেছি তা হচ্ছে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট হচ্ছে একজনের উপর ডিপেন্ড করে বা একটা সেলের উপর ডিপেন্ড করে তার এগেইনস্টে আরেকটি ডাটা চলে আসবে। এই জন্য যে কাজটি করতে হবে, আমাদের যে সকল ডাটা আছে সবগুলো ডাটাকে নেম ম্যানেজার হিসেবে তৈরি করা লাগবে। নেম ম্যানেজার, নেম ম্যানেজারটা আমরা কোথা থেকে তৈরি করবো বা নেম ম্যানেজারটা কি? আমাদের যদি ফর্মুলাতে ক্লিক করি তাহলে এখানে নেম ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবো, নেম ম্যানেজার। মূলত নেম ম্যানেজারে যে আলাদাভাবে সূত্র লিখে নতুন নতুন নেম ম্যানেজার তৈরি করা যায়। মূলত অনেকগুলো ডাটাকে একটা নামে রাখা হয় বা একটা সেলে রাখা হয়। আমি যদি এতটুকুকে সিলেক্ট করে এখানে একটা নাম লিখে দেই, সেটি হয়ে যাবে আমাদের সবগুলো ডাটার একটা নাম। যেখানে A1 লেখা আছে সেটা হচ্ছে আমাদের একটা নাম চলে আসবে। তো আমরা হচ্ছে এই তিনটি কলামে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমরা নেম ম্যানেজার হিসেবে তৈরি করব। তো নেম ম্যানেজার হিসেবে তৈরি করার জন্য আমরা সরাসরি কোড না লিখে বা সরাসরি ফাংশন না লিখে আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করলেই আমাদের আসবে যে নেম ম্যানেজারটা তৈরি হবে কোন নামে তৈরি হবে, নেম ম্যানেজারের নামটা কি হবে। আমরা দেখে দিচ্ছি যে নেম ম্যানেজারের নামটা হবে টপ রো। আমাদের টপ রোতে যে ডাটাটা আছে, টপ রোতে যে ডাটা আছে সেই ডাটাটাই হচ্ছে আমাদের নেম ম্যানেজারের নাম হয়ে যাবে। সবার উপরে যে ডাটাগুলো আছে এটাই হচ্ছে আমাদের নেম ম্যানেজারের নাম হয়ে যাবে। আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে নেম ম্যানেজারে ক্লিক করলে আমাদের তিনটা নামে তিনটা কিন্তু নেম ম্যানেজার তৈরি হয়ে গেছে। দেখেন আসলে তৈরি হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? বোঝার জন্য এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সিলেক্ট করে দিচ্ছি, ততটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে যতটুকু আমাদের ডাটা সিলেক্ট করেছিলাম নেম ম্যানেজার হিসেবে। আমরা নেম ম্যানেজার হিসেবে যতটুকু ডাটা সিলেক্ট করেছিলাম তাই সিলেক্ট হয়ে গেছে। এই পাশে কিন্তু নামগুলো চলে আসছে। আমাদের তাহলে নেম ম্যানেজার হিসেবে তৈরি করা হয়ে গেছে। এখন কাজ হবে হচ্ছে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট, মনে করি এটি আমরা রাখবো ডিভিশন, রাখবো আমরা ডিস্ট্রিক্ট। ডিভিশনে আমরা একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দেই। ডিভিশনে আমরা আমাদের যে ডিভিশন গুলো আছে সেই ডিভিশন গুলো সিলেক্ট করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিলাম। এতটুকু পর্যন্ত আমরা পারি ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। আমরা চাচ্ছি যে এর উপর ডিপেন্ড করে বা ডিভিশনের উপর ডিপেন্ড করে তার জেলাটা চলে আসবে। এটা হচ্ছে আমরা চাচ্ছি ডিভিশনের উপর ডিপেন্ড করে তার জেলাটা চলে আসবে। এখানে আমরা সরাসরি যদি ইনডিরেক্ট ফাংশনটি লিখে দেই তাহলে বাকি জেলাগুলো আসবে না, এখানেও তাহলে আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। এবং যেহেতু এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব আমরা, সেই লিস্ট থেকেই আমাদের সোর্সে আমাদের এখন যে ডাটা সিলেক্ট করব তা হচ্ছে আমাদের এখান থেকে কোনো ডাটা সিলেক্ট করব না, আমরা এখানে আরেকটি ফাংশন লিখে দেব, সেটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট ফাংশন আমরা এখান থেকে লিখে দেব ইনডিরেক্ট, ব্র্যাকেট দিয়ে আমরা এই সেলটাকে দেখিয়ে দেব। তাহলে এই সেলের উপর ডিপেন্ড করেই আমাদের ডিস্ট্রিক্ট গুলো চলে আসবে। ওকে করে দিলাম। এখন রাজশাহী আছে, রাজশাহীর আন্ডারে যে জেলাগুলো আছে সেগুলো চলে আসছে।
আমরা যদি এই পাশ থেকে ঢাকা সিলেক্ট করে দিই, ঢাকা জেলার আন্ডারে যে সকল ঢাকা বিভাগের আন্ডারে যে সকল জেলা আছে সবগুলো চলে আসছে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। আমরা একটু প্র্যাকটিস করে দেখি হয় কিনা। আমরা একটু প্র্যাকটিস করি। কোনো সমস্যা হলে জানাবেন কিন্তু। ডান, খুবই ভালো ভাইয়া। আর কারো হয়েছে? হ্যাঁ, ইনডিরেক্ট দেওয়ার পরে যে আমি সেল সিলেক্ট করলে আমার ইনভ্যালিড আসতেছে, মানে জিনিসটা আসতেছে হচ্ছে দ্যার ইজ এ প্রবলেম উইথ দ্য ফর্মুলা। এখানে একটু আটকে গেছে। ফর্মুলাতে আসতেছে কারণ হচ্ছে এই পাশে আপনার তাহলে ডাটা নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিংটা অফ। হ্যাঁ, মানে আমি স্ক্রিন শেয়ারিং অফ করেছি। আপনার যদি এই পাশে কোনো ডাটা না থাকে তাহলে কিন্তু এই পাশে কোনো কিছু আসবে না। এখানে না ওইভাবে। নট অ্যাপ্লিকেবল থাকবে। এখন হয়তো আমার আগে চলে আসছে বলে এটি থেকে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু থাকার কথা না। এই পাশে ডাটাটা না থাকলে তাহলে এখানে কোনো কিছু থাকবে না। যেমন আমি যদি এই যেখানে যে সূত্র লিখছি সেই সূত্রটা যদি এখানে আবার লিখতে যাই, ইনডিরেক্ট এখানে আমরা হচ্ছে একটা সেল সিলেক্ট করে দিলাম, তাকে ট্রেস করলাম, এন্টার। এখানে আমার কোনো কিছু আসতেছে না, কারণ এখানে কোনো কিছু নাই আমাদের। যখন এখানে কোনো কিছু থাকবে তখন তার ডাটাটা চলে আসবে। আর আপনার আসলে কোন সমস্যা হচ্ছে, আপনার তাহলে ইনডিরেক্ট লিখাতে মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে। আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করলে আমরা দেখে বুঝতে পারতাম। নাজিম ভুইয়া ভাই, আপনার স্ক্রিনটি শেয়ার করলে আমরা দেখে বুঝতে পারতাম যে আসলে কোথায় সমস্যা। নিহাল নাইম ভাইয়েরও হয়ে গেছে। শরীফুল ভাইয়ের হয়েছে।
হয়ে গেল। লামিয়া পর হয়েছিল। সুমাইয়া সাইমা আপু, উনি মনে হয় মাত্র আসলো। আহ, আর হচ্ছেন তাসনিম জাহান আপু, আপনার কি হয়েছে? কোনো কমপ্লিট হয় নাই, একটু সময় লাগছে। আচ্ছা, একটু ট্রাই করি। হ্যাঁ, আমার স্ক্রিন ডিপেন্ডেবল শেয়ার পারমিশন পাচ্ছি না। স্ক্রিন শেয়ার তো পারমিশন দেয়া আছে, কোনো সমস্যা নেই। স্ক্রিন শেয়ারিং জাস্ট আপনি স্ক্রিন প্রেজেন্ট নাওতে ক্লিক করলে ইওর এন্টার স্ক্রিন চলে আসবে এবং সেখান থেকে হচ্ছে আপনি যদি আপনার যে স্ক্রিনটি দেখা যাচ্ছে শেয়ারের স্ক্রিন, ওখানে একটা ক্লিক করে তারপর শেয়ারে ক্লিক করবেন। ওখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু শেয়ারটি অ্যাক্টিভ হবে না। স্ক্রিনের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, আসছে। এই তো চলে আসতেছে। অফিস কত ভাইয়া? 19, হ্যাঁ। অফিস 19। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, আগে কি নেম ম্যানেজার তৈরি করা আছে? জি হ্যাঁ। জি, ওকে, তাহলে যান ডাটা ভ্যালিডেশন। ভাই সম্ভবত শুধুমাত্র হচ্ছে একটা শিট শেয়ার করেছে বা একটা উইন্ডো শেয়ার করেছে, যার কারণে এরপরে যে আহ, কিছু লেখা আসে এক্সেল উপরে, যার একটা উইন্ডো আসে সেই উইন্ডো কিন্তু আমরা দেখতে পাইনি। একটা উইন্ডো শেয়ার করেছিলাম সম্ভবত, শেয়ার করার সময় একটা উইন্ডো শেয়ার করা হয়েছে, যার কারণে শুধুমাত্র এই উইন্ডোটা দেখতে পেয়েছি। সূত্র যেখানে লিখেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। শেয়ার করার সময় যদি হোল স্ক্রিন শেয়ার করে দিতেন, ইন্টার স্ক্রিন, তাহলে আমরা দেখতে পেতাম। ভাই সূত্রের জায়গাটা আবার যদি একটু বলতেন, একটু দেখাতেন ভালো হতো। কোনটা ভাইয়া? যদি যেটা ইনডাইরেক্ট সূত্রটা লিখতে হচ্ছে, ফর্মুলাটা লিখতে হচ্ছে, ওই জায়গাটা যদি একটু আবার দেখাতেন। ওই জায়গাটা অবশ্যই দেখাবো। আমরা আবার আমার স্ক্রিন শেয়ার করছি। নাজর ভুয়ান ভাইয়ান, আবার একটু দেখি আমরা। এখানে ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট করে দিচ্ছি, এগুলো যা যা আছে সবগুলোকে আমি এখন আমার এখানে কোনো কিছু নেই। আমাদের নেম ম্যানেজার কি হয়েছে? জি জি। আচ্ছা, খুবই ভালো। তাহলে একটু দেখাবেন প্লিজ। নেম ম্যানেজার দেখাতে হবে না। নেম ম্যানেজারটি তৈরি করতে হলে আসলে নেম ম্যানেজার যেটা একবার তৈরি করা হয়েছে, আমি নেম ম্যানেজার তাহলে একবার ডিলিট করে দিয়ে আসি। নেম ম্যানেজার থেকে এই যে নেম ম্যানেজার গুলো তৈরি করছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে এখন আমাদের কোনো প্রকার নেম ম্যানেজার নেই। এখন আমাদের যে বিষয়গুলো আছে তা হচ্ছে আমাদের র ডাটা, একদমই র। আমরা যে কাজটি করতে যাচ্ছি তা হচ্ছে একটা ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে যাচ্ছি। ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট, সেটার কাজ কি? আমাদের এই বিভাগগুলোর নাম যদি আমরা দেই, তার আন্ডারের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো চলে আসবে। আর এই ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা ভাবে নেম ম্যানেজার আকারে তৈরি করতে হবে। নেম ম্যানেজার আমরা যদি চাই, আমরা সিলেক্ট করে বা আমরা নেম ম্যানেজারে ক্লিক করে নিউতে ক্লিক করে আমরা নেম ম্যানেজার আকারে তৈরি করতে পারি। ঢাকা, এবং এখানে আমরা বলে দিলাম যে এই সকল ডাটা। তাহলে আমাদের ঢাকার নামে একটি নেম ম্যানেজার তৈরি হয়ে গেল, এবং এখানেও কিন্তু যে ঢাকা চলে আসছে, তাহলে এতটুকু ঢাকার আন্ডারে পড়ছে।
আমরা চাইলে এভাবে তিনটা আলাদা আলাদা ভাবে নেম ম্যানেজার তৈরি করতে পারি, কিন্তু এখানে তিনটি ডাটা আছে, যদি অনেকগুলো ডাটা থাকে সবগুলোকে আমরা নেম ম্যানেজার তৈরি করবো কিভাবে? আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে দিই, কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলো একসাথে আমরা সিলেক্ট করলাম। এবারে নেম ম্যানেজার তৈরি করার জন্য আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করব। ক্রিয়েট ফ্রম সিলেকশন, নেম ম্যানেজারটা ক্রিয়েট করব কোথা থেকে? সিলেকশন ডাটা থেকে। এবারে টপ রো সিলেক্ট আছে, তার মানে আমাদের যে নেম ম্যানেজারটি তৈরি হচ্ছে, আমরা যখন ফর্মুলা লিখে লিখে নেম ম্যানেজার তৈরি করেছিলাম তখন নিশ্চয়ই দেখেছিলাম যে উপরে একটা নাম দিয়েছি আমি। এখানে নামটা আসলে কোনটা হবে? টপ রো সিলেক্ট করে দিয়েছি, আমি চাইলে অন্য কোনোটাও নাম হিসেবে তৈরি করতে পারি, সাধারণত টপ রোটা রাখাটাই ভালো। ওকে করে দিলাম। এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের তিনটা নেম ম্যানেজার তৈরি হয়ে গেছে, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী। তিনটা নেম ম্যানেজার অটোমেটিকলি ভাবে তৈরি হয়ে গেছে, এবং এই নেম ম্যানেজারে ক্লিক করলে আমরা দেখতে পাবো তিনটা নেম ম্যানেজার আছে। তার মানে আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে, জাস্ট এই নেম ম্যানেজারের তত্ত্বাবধানে বা নেম ম্যানেজারের আন্ডারে আমাদের একটা ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, যা কিনা আমরা ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করব। ইনডিরেক্ট কোথা থেকে ব্যবহার করব? আমরা সরাসরি চলে যাব ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশন থেকে অ্যালাউ জায়গাতে আমরা লিস্ট সিলেক্ট করে দেবো, যেখান থেকে আমরা মূলত ড্রপ ডাউন লিস্ট তৈরি করি। সেখান থেকে আমরা এখানে লিখে দেব ইনডিরেক্ট সমান ইনডিরেক্ট সমান ইনডিরেক্ট লিখে দেব। ইনডিরেক্ট লিখার পর আমাদের যে ডিভিশন আছে সেই ডিভিশনটি সিলেক্ট করে দিলাম, বা এই সেলটি সিলেক্ট করে দিলাম। এই সেলের এগেনিস্টে বা এই সেলের উপর ডিপেন্ড করে তার জেলাগুলো চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার করে দিলাম। ওকে, এখন দেখেন চট্টগ্রামের আন্ডারে যে সকল জেলা আছে সেই জেলাগুলো চলে আসছে, এই যেখানে কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, ফেনী। এখানে যদি আমি ঢাকা সিলেক্ট করে দিই, এপারে এই পাশ থেকে ঢাকা জেলার আন্ডারে যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। তার মানে আমরা এই ডিভিশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এই পাশের জেলাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এখান থেকে ড্রপ ডাউন লিস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাকে বলা হয় ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। আগের বার যাদের যাদের হয়নি, আশা করছি এবার হয়ে যাবে। একটু চেষ্টা করি ভাইয়া এবং আপু, এবার একটু চেষ্টা করি, দেখি হয় কিনা। জি, আমার হয়ে গেছে। থ্যাংক ইউ। ভাইয়া, জি, আমারটা করছি, একটু শেয়ার করব, দেখবেন? অবশ্যই। এই যে আমি ঢাকা বিভাগের অধীনে দিছিলাম KPMO। এই যখন বরিশাল দিছি তখন আর আছে ABCD, ঠিক আছে? জি ভাই, ভাইয়া ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।
আপনার মাইকটা অফ। ওই যে তখন মাইক্রোফোন অফ করেছিলাম সেটা খেয়াল করিনি। আমরা হচ্ছে সেকেন্ড ডেতে আমরা প্রথম দিন আমরা দেখেছিলাম যে সাম ইফ কন্ডিশন ব্যবহার করে কিভাবে কাজগুলো করতে হয়, তাই না? আহ, যদি নাম এবং এরিয়া গুলো ঠিক থাকে, নাম এবং এরিয়ার উপর ডিপেন্ড করে আমরা সাম ইফস করেছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাভারেজ। যদি আমাদের সাম ইফ করা থাকে তাহলে অ্যাভারেজ 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 ইফস ঠিক একই রকম। সামটা যেমন, অ্যাভারেজও ঠিক তেমনই হুবহু। আমাদের একটু কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র যে কাজটি করতে হবে, যেখানে আমরা সাম লিখেছিলাম সেখানে আমাদের লিখতে হবে অ্যাভারেজ। তাহলে আমাদের টোটাল যে টাকাগুলো আছে সেই টাকাগুলো একটা অ্যাভারেজ চলে আসবে। অ্যাভারেজ চলে আসবে। যদি চাই যে এই অ্যাভারেজটা বের করব কোনো একজনের, তাহলে সেখানে অ্যাভারেজ ইফ ব্যবহার করব। আর যদি বলি যে একটা নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট এরিয়াটা বের করবো, তাহলে আমরা অ্যাভারেজ ইফস ব্যবহার করব, যা আমরা সামের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। আমরা আমাদের যদি কোনো ডাটা দরকার না হয়, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা চাইলে হাইড করে রাখতে পারি। যতটুকু ডাটা আমাদের দরকার নেই ততটুকু সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা হাইড করে রাখবো। ফলে কি হবে, আমাদের এই ডাটাগুলো পরবর্তীতে যখন দরকার হবে তখনই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। দেখেন একটু একটু করে টেনে নিয়ে আসছি, একটু একটু করে বের হচ্ছে। আমাদের ডাটাগুলো কিন্তু হাইড অবস্থায় ছিল, আমরা ডাটাগুলোকে আবার হাইড করে দিচ্ছি। এবং আমরা যদি চাই যে পুরো ডাটাকে আবার নিয়ে আসবো, সামনের এবং পরের কলামকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনহাইড করে নিলেই পুরো ডাটা আবার ঠিকঠাক আগের মতো চলে আসবে। আমরা হাইড করে রাখছি এই ডাটাগুলোকে। এভারেজ আর এভারেজ ইফটা যদি আবার একটু করে দিলেন তাহলে একটু সুবিধা হইতো। অবশ্যই দেখাবো অ্যাভারেজ এবং অ্যাভারেজ ইফ। আর আমরা তো এভারেজ, আমরা সাম ব্যবহার করতে পারি না? হ্যাঁ পারি, সাম, তারপর আবার আবার হয়ে যাবো একটু, গতকালটা আচ্ছা রিভিউ আচ্ছা। হয়ে যাবে। তো আমরা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এই আমরা মূলত ক্যালকুলেটরে যদি অ্যাভারেজ করতে চাই তাহলে অ্যাভারেজ করি কিভাবে? মনে করি যে 500 যোগ 500 যোগ 500, টোটাল 3 জনের টাকা আছে 1500, বা 4 জনের 5 জনের টাকা আছে 20। জি, আপনি কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া, ওই এভারেজ রাশির যোগফল আর রাশির সংখ্যা, মানে যে কয়জন জি, তার যোগফল ভাগ দেই হচ্ছে সংখ্যা। কতগুলো সংখ্যা আছে, তাই না? 4 জন যদি হয় 4 দ্বারা ভাগ দেবো, 5 জন হলে 5 দ্বারা ভাগ দেবো। হ্যাঁ, আর সেই অ্যাভারেজটাই বের করা হয় হচ্ছে খুব সহজ সূত্র, যোগ ভাগ যা যা করা দরকার সবকিছু করে দেয় সমান অ্যাভারেজ। ফাংশন এই দেওয়া। সমান অ্যাভারেজ। এরপরে চলে আসছে নাম্বার। আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর পুরোটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের। যেভাবে আমরা যোগ করি ঠিক একই ভাবে এখন যোগফল না আসে আমাদের অ্যাভারেজ চলে আসছে। এখন যদি বলে যে অ্যাভারেজ না, আমরা নির্দিষ্ট একজন ব্যক্তির অ্যাভারেজ বের করব। এই যে আজাদ আছে, আজাদের আজাদের এতগুলো সেলসের মধ্যে শুধুমাত্র আজাদ অ্যাভারেজে কত টাকা সেল করেছে, তাহলে আমরা ঠিক আগের মতোই অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ। ঠিক একইভাবে রেঞ্জ চাচ্ছে, টোটাল টাকার অ্যামাউন্ট, সরি টোটাল নামগুলো, কমা, এখান থেকে যে কোনো একজনের নাম, মনে করি সেটি আজাদ, একটি কমা দিয়ে অ্যাভারেজ রেঞ্জ, আমরা টাকার অ্যামাউন্ট গুলো বলে দিলাম। প্রথমেই ছিল হচ্ছে রেঞ্জ, দ্যাট মিনস আমাদের টোটাল যে নামগুলো আছে রেঞ্জ, এবং সেই রেঞ্জ থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া, এবং সবার শেষে বলে দিচ্ছে যে অ্যাভারেজ রেঞ্জ। আমরা যে অ্যাভারেজটা বের করব সেই অ্যাভারেজের রেঞ্জ। আমরা সাম ইফ এর ক্ষেত্রে কিন্তু
আসছিল সাম রেঞ্জ, ঠিক না? আমরা এখন ব্র্যাকেট শেষ করে ইন্টার বাটনে ক্লিক করলেই এই আজাদের এভারেজে কত টাকা সেল করেছে, সে কত জায়গাতে 5,000 টাকা সেল করেছে, কত জায়গাতে 8,000 টাকা সেল করেছে, কত জায়গাতে 4,000 টাকা সেল করেছে। তো এভারেজে আবার যেখানে আছে 1478 টাকা। যদি একটু আজাদের গুলো একটু সিলেক্ট করি, দেখেন এই যেখানে কিন্তু এভারেজটাও ঠিকঠাক মতো চলে আসছে। আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দেখছি এবং এখানে আমরা সূত্র বসিয়ে বের করতে পেরেছি। আর এভারেজ ইফস হচ্ছে আপনার এই যে ডাটাগুলো আছে সেই ডাটার যে কোনো একটা ব্যক্তির যে কোনো নির্দিষ্ট একটা এরিয়াতে তার কত টাকা সেল হয়েছে সমান এভারেজ ইফস। প্রথমে এখন পাচ্ছি এভারেজ রেঞ্জ। আমাদের কিন্তু সাম ইফস এর ক্ষেত্রে প্রথমেই এভারেজ রেঞ্জ দিতে হয়েছিল। এভারেজ রেঞ্জ, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া রেঞ্জ আছে সেই ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম, একটি কমা দিয়ে ক্রাইটেরিয়া 1, এদের মাঝখান থেকে যে কোনো একজনের নাম, আবার একটি কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দ্যাট মিন্স এরিয়া। আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি আমরা দেখিয়ে দিলাম, একটি কমা দিয়ে এদের মাঝে যে কোনো একটা এরিয়া, মনে করি সেটি ঢাকা বা টাঙ্গাইল, যে কোনো এক জায়গা হতে পারে, মনে করি সেটি টাঙ্গাইল। ইন্টার বাটন প্রেস করলে দেখতে পাবো যে আজাদের এভারেজে টাঙ্গাইল এরিয়াতে কত টাকা সেল করেছে। আজাদ সেল করেছে টাঙ্গাইল এরিয়াতে দুইবার, একবার 4,000 আর একবার 7,000। 4,000 আর 7,000-এর এভারেজে 5,700 টাকা হয়। অটোমেটিক্যালি ভাবে বের হয়ে গেছে যে আজাদের শুধুমাত্র টাঙ্গাইল এরিয়াতে কত টাকা সেল করেছে, তাই না? এবার আমরা যদি চাই যে আমরা কাউন্ট করব, ভাইয়া এটা কি হয়েছে? জি। যে এখন আমার একটা প্রশ্ন হলো, আমি তো আজাদেরটা বের করলাম, এখন আজাদটা আমি ইন্ডিভিজুয়ালি খালি প্রিন্ট আউটে আজাদের নাম সহ এইটা আমি দিব, আমার রিপোর্টটা দিব, তখন সেক্ষেত্রে কি করা লাগবে? আজাদের নাম সহ এটা আমি প্রিন্ট হ্যাঁ করব। হ্যাঁ, এটা তো সব আজাদের ইগুলো হয়েছে তাই না? আমি যদি আমার যদি বসে বলে যে শুধু আজাদের নাম সহ কি কি আর সামির যা আছে এভারেজ, সেটা তখন সেক্ষেত্রে তো অনেকগুলো নাম আছে এখানে। তাহলে আমরা গতকালকে এই বিষয়টা দেখেছিলাম যে আমরা এই পাশে হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে তার নামটা সিলেক্ট করে দিয়েছিলাম, তাই হ্যাঁ না? হ্যাঁ, জি। আমরা তাহলে সবসময় সেখান থেকেই ডাটা ভ্যালিডেশন করে, ওকে, তারপর তো এই যে সূত্রগুলো যে লিখেছিলাম সেই সূত্রতে আমরা এই সেলটা দেখিয়ে দেব। সাপোজ আমি এখানে দেখিয়ে দিয়েছি কোনটা, সাম ইফস এর ক্ষেত্রে B3, তাই না? জি। B3 না দিয়ে দেখিয়ে দেব J3, J5, হ্যাঁ J5। এখন আজাদ আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম রূপক, রূপকের সামির বের হয়ে গেছে, বলে দিলাম যে প্রিন্সের সামির বের হয়ে গেছে, সরি এভারেজ ইফ। এটা এটা আরেকবার একটু করে দিলে, রিভিউ করলে দিল, মানে এই নামটায়। ভাই আপনি কি গত ক্লাসে উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিলাম ছিলাম, সমস্যা নাই। গত এই ক্লাসে কিন্তু এটা খুব ভালোভাবে দেখানো হয়েছিল, সম্ভবত ভুলে গেছেন তাহলে। আচ্ছা, ওটা তো আমি পারি, আবার এটা মাঝে তো দেখাচ্ছি। সবটা একসাথে তো, যে হুম, হুম, আজাদ হুম। এভারেজ ওটা কোনো সমস্যা নাই, এই সামিপ সামিপ এই যে নামটাই এটা আবার ইনক্লুড, মানে রেঞ্জটা। জি, আমি হচ্ছে এই পুরো কাজটুকু আবার করছি, কেমন? আমি ওইটা এই লাগবে পাশে না, আমি হচ্ছে কার নামটা ডাটা দেখবো। নামটাই কিভাবে আসে ওইটা দেখাই দিলে হবে শুধু। আচ্ছা, আমি আমি তাহলে এতটুকু ডিলিট করে দিলাম। এখানে আমি দেখাবো হচ্ছে সাম এভারেজ ইফ সমান এভারেজ ইফ, তাই না? জি। তাহলে দেখছি যে রেঞ্জ, এই যে রেঞ্জ গুলো এর মাঝেই তো আমাদের সেই ডাটাটা আছে, রাইট? জি। একটি কমা দিয়ে ক্রাইটেরিয়া, এই যে ডাটাগুলো আছে যে নামগুলো আছে এখানকার মাঝে কোন ডাটাটার আমরা এভারেজ করব, কার এভারেজ করব, আমরা হচ্ছে আ- এর আ- এর এভারেজ করব এখানে যে ডাটাটা আছে। হুম হুম। কারণ আমরা হচ্ছে এখানে ডাটা ভ্যালিডেশন করা আছে, আমার এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে, আমি
চেঞ্জ করব আমাদের এভারেজও চেঞ্জ হয়ে যাবে। তখন এই সেলটা আমাদের দেখিয়ে দিতে হবে, আরেকটু কমা দিয়ে এভারেজ রেঞ্জ করে দিলাম। ঠিক আছে এবার। এখন আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, আজাদ, আজাদেরটা চলে আসবে, রূপকেরটা চলে আসবে, এরশাদেরটা চলে আসবে, প্রিন্সেরটা চলে আসবে। ওকে, জি ক্লিয়ার এটা। তাহলে সাম ইফসটাও কি এভাবে পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই ওই আজাদ নাসিক করে আমার জে জে ফোর সিলেক্ট করলেই হবে। জে4 বা জে5 এটা সিলেক্ট করে দিলেই হবে। এবং এখানেও তাহলে আপনার আরেকটি এরিয়ার মতো একটা কিছু থাকতে হবে, এরিয়া। সেখান থেকে আপনি ভিন্ন ভিন্ন এরিয়া সিলেক্ট করুন, তার এভারেজ ইফসেও সেই ডাটাটাই চলে আসবে, ঠিক না? ওকে, আমরা তাহলে এতটুকুকে হাইড করে রাখছি। হাইড করার আগে যেহেতু এখানে কিছু ফ্র্যাকশন চলে এসেছে, আমরা এই কাজটা এখন দেখে আসি। আমাদের টাকার অ্যামাউন্ট বা কোনো কিছুর যদি যোগ বিয়োগ গুণ ভাগ, তো ভাগ করলে এটা বেশি হয় বা গুণ করলে বেশি হয়, যদি দশমিকের পরে অনেকগুলো সংখ্যা চলে আসে, অনেক সময় আসে আমাদের দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসে, আমরা চাইলে এই দশমিকের পর সংখ্যাগুলোকে কমিয়ে রাখতে পারি। দশমিকের পর সংখ্যাগুলো কমানোর যে কাজটি হয়, 0.50 যদি উপরে হয় তাহলে সেটা এক বৃদ্ধি পায় অটোমেটিকলি। যদি 0.50 কম হয় তাহলে সেটা ওই ভ্যালুটাই থেকে যায়। সাপোজ 1.49, তার মানে হচ্ছে এখানে 1 টাকা শো হবে, কিন্তু 1.51 থাকলে সেখানে 2 টাকা শো হবে যদি ডেসিমাল সংখ্যাগুলোকে আমরা কমিয়ে দিই। এখন ডেসিমাল সংখ্যাগুলো অটোমেটিক্যালি ভাবে কমবে কিভাবে বা কমাবো কিভাবে? ডেসিমাল সংখ্যাগুলো বা দশমিকের পরের সংখ্যাগুলো কমানোর জন্য আমরা ফর্ম ট্যাব থেকে সিম্পলি নাম্বারিং অপশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ ডেসিমাল, ডিক্রিজ ডেসিমাল নামে দুইটা অপশন আছে। ইনক্রিজ ডেসিমাল হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো আরো বাড়বে, ডিক্রিজ ডেসিমাল হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা করে কমবে। খেয়াল করে যেখানে 5818.667 আছে, অটোমেটিকলি 67 থেকে কিন্তু 70 হয়ে গেছে বা 7 হয়ে গেছে, কমে দিলে এখানে 19 হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে টাকাগুলো 50 পয়সার উপরে আছে সেই টাকাগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে এক বাড়তেছে। এটাকে যদি আমরা ডেসিমাল সংখ্যাগুলো কমিয়ে দিই তাহলে কি হয়, একই থেকে যাচ্ছে। কারণ হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো আমরা এভাবে বাড়াতে পারি বা কমাতে পারি, সেটা অটোমেটিকলি। আরেকটি কাজ করা যায় তা হচ্ছে রাউন্ড ফাংশন, আমরা সেটি একটু পরে দেখছি। তার আগে যে কাজটি করব তা হচ্ছে আমাদের এই যে টাকার অ্যামাউন্ট গুলো আছে সেই টাকার অ্যামাউন্ট গুলো আসলে এগুলো টাকা সেটা বলতে হবে, সেটাকে আসলে টাকা নাকি ডলার নাকি অন্য কিছু, আমাদের এগুলো যে টাকা সেটা বলতে হবে। অনেক সময় আছে আমরা টাকার অ্যামাউন্ট নিয়ে কাজ করি, অনেক সময় আছে আমরা হচ্ছে ডলার নিয়ে কাজ করি। এটা হলো টাকা নাকি ডলার সেটা আমরা কিভাবে বলবো? তার পাশে যদি টাকার একটা সিম্বল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে এটি একটি টাকা, তাই না? যদি টাকার একটা সিম্বল দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটি একটি টাকা। এখন কথা হচ্ছে তাহলে কি আমি টাকা একটা একটা করে বসাবো? না, একটা একটা করে টাকা বসানোর দরকার নাই, বা টাকা একটা একটা করে বসালে আসলে কাজও হবে না। আমরা যেখানে টাকার একটা সিম্বল বসিয়েছিলাম দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভারেজে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে ডাটাটা আছে সেটি আসলে নাম্বার গুলোতে ছিল না, সেটা টেক্সট ভ্যালু হিসেবে কনভার্ট হয়ে গিয়েছিল। নাম্বার ভ্যালুতে ছিল না বা জেনারেল ভ্যালুতে ছিল না, সেটা টেক্সট ভ্যালু হিসেবে কনভার্ট হয়ে গিয়েছিল। এখন তাহলে আমাদের জানতে হবে এই ভ্যালুগুলা কি বা কয় ধরনের ভ্যালু হয়ে থাকে। মূলত আমাদের যে ডাটাগুলো আছে সবগুলো আমরা হচ্ছে জেনারেল ভ্যালুতে কাজ করে। এটা কোথায় আছে, এই যে নাম্বারের উপরে জেনারেল নামক একটা অপশন আছে, সাধারণ ভ্যালু হিসেবে সবগুলো কাজ করে। এই যে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে এখানে, এখানে যদি আমরা দেখি নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট। মূলত
এইগুলো জেনারেল ভ্যালু বা টেক্সট ভ্যালু হিসেবে কাজ করে। আমাদের যে কাজটি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর পাশে একটা ডলার সাইন নিয়ে আসতে হবে। তার মানে এইগুলোকে আসলে এগুলো যে একটা কারেন্সি সেটা বুঝিয়ে দিতে হবে। আমরা চাইলে এখান থেকে কারেন্সি বলে দিতে পারি, অথবা এই যে ডলার সাইন আছে এখান থেকে আমরা কারেন্সি বসিয়ে দিতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রত্যেকটা অ্যামাউন্টের আগে একটা করে ডলার সাইন চলে আসছে, তাই না? দশমিকের পরে কিছু সংখ্যা চলে আসছে, আমরা এগুলোকে রিমুভ করতেই পারি, আমরা একটু আগে শিখেছি। এখন হচ্ছে আমাদের একটা করে ডলার সাইন চলে আসছে। যদি ডলারের নিয়ে কাজ করি আমরা তাহলে তো খুবই ভালো, ডলার সাইন অটোমেটিকলি চলে আসছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাকা নিয়ে কাজ করি, বাংলাদেশে যেহেতু আমরা টাকা নিয়ে যদি কাজ করি, টাকার অ্যামাউন্ট তাহলে কিন্তু এখানে টাকার সিম্বলটা নিয়ে আসাটা উচিত। কারণ 800 টাকা আর $8,000 তো এক না, 8,000 টাকা আর $8,000 কিন্তু এক না, তাই না? $100 সমান 8,000 টাকা প্রায়, কিন্তু এখানে চলে আসছে 800 টাকার পরিবর্তে $800 চলে আসছে। তার মানে এই সিম্বলটি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেই মূলত এটাকে টাকা বোঝা যাবে। সিম্বল আমরা চেঞ্জ করব কোথা থেকে? আমরা যদি এই নাম্বারের কর্নারে যে নাম্বার ফরম্যাট আছে এই নাম্বার ফরম্যাটে ক্লিক করলেই আমাদের ফরম্যাট সেল নামে একটি পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটি করেছিলাম কারেন্সি সিলেক্ট করেছিলাম, তাই না? এই কারেন্সি সিলেক্ট করলে সিম্বল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ডলার সাইন দেয়া আছে। এখানে ক্লিক করলে আমাদের দেখতে পাবো যে আরো অনেক প্রকার সিম্বল আছে। এই সিম্বল থেকে আমরা বিডিটি অপশনটাও পেয়ে যাবো, বাংলাদেশি টাকাটাও পেয়ে যাবো বিডিটি। এখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি যে এটি আসলে টাকা। এখন বলতে পারে তাহলে তো এই বিডিটি আমি লিখে দিলেই পারি, বিডিটি বিডিটি 8,000, 5,000, বিডিটি 6,000, এই দুটো যদি আমি যোগ করি যোগফল 0। কারণ হচ্ছে আমি যে বিডিটিটা লিখে দিয়েছি এটা জেনারেল ভ্যালু হিসেবে আছে এবং এটিকে আসলে কোনো প্রকার নাম্বার হিসেবে ইকুয়েশন ধরেনি, যার কারণে কোনো প্রকার টাকা পয়সা এখানে পাইনি, 0 চলে আসছে। কিন্তু আমি যদি এইগুলো যোগ করে দিই তাহলে খুব সহজেই কিন্তু টাকার অ্যামাউন্টটা চলে আসছে। কারণ হচ্ছে এগুলো মূলত নাম্বার হিসেবে আছে বা কারেন্সি হিসেবে আছে, যার কারণে যোগফলটা চলে আসে। কিন্তু এই বিডিটিটা আমাদের টেক্সট আকারে আছে, যার কারণে কোনো প্রকার যোগফল আসেনি। এখানে যে বিডিটি না এনে আমরা যদি টাকার একটা সিম্বল আনতে চাই, ঠিক একইভাবে ওখানেই টাকার সিম্বলও দেয়া আছে, এখান থেকে আমরা টাকার সিম্বলও নিয়ে নিতে পারি। এই যে বাংলাদেশ টাকার সিম্বল, এটাই তো, তাই না? টাকার সিম্বল এটা না? জি 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 জি। এখন হচ্ছে আমরা বের করব এভারেজ। যদি বের করা হয়ে যায় আমরা যে কাজটি করব এখন কাউন্ট বের করব। কাউন্টিং করাটা আমরা মোটামুটি সবাই পারি। সমান কাউন্ট করলে আমাদের এখানে আসলে কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যোগফলটা বের হয়ে যাবে। কিন্তু সেগুলো কাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বার হতে হবে। সমান কাউন্ট, আমাদের টাকার অ্যামাউন্ট গুলো বসিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে কতগুলো নাম্বারিং আছে বা কতগুলো নাম্বার ফরম্যাট আছে, কতগুলো ছিল সেগুলো আসলে কাউন্ট হয়ে যাবে। এই কাউন্ট কিন্তু এখানে কতগুলো নাম আছে সেগুলো যদি কাউন্ট করতে চাই তাহলে কিন্তু হবে না, 0। মানে এখানে যে সকল ভ্যালু আছে সেই সকল ভ্যালুগুলো আসলে কোনো প্রকার নাম্বারিং ফরম্যাট না, যার কারণে কাউন্টিং কিন্তু আমাদের 0 চলে আসছে। এখন কথা হচ্ছে তাহলে এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই বা টাকার অ্যামাউন্টের মাঝে সবসময় যে টাকার অ্যামাউন্ট হবে এমনটা তো না,
যদি আমরা একটা হাইফেন দিয়ে রাখি বা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখি, তাহলে সেগুলো কি হবে? সেইগুলোকে কাউন্টিং করার জন্য ফাংশন হচ্ছে কাউন্ট এ সমান কাউন্ট এ। ওকে, দ্যাট মিন্স কাউন্ট অল। মূলত এটা করে দিলে আমাদের টাকার অ্যামাউন্ট গুলো চলে আসবে। টাকার শুধুমাত্র টাকার অ্যামাউন্ট নয়, যে সকল সেলের ডাটা আছে সব ডাটা গুলোই চলে আসবে। কাউন্ট কিন্তু যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু কাউন্টিং করে নিয়েছে, তাই না? এবং এর মাঝে যে সেলগুলো ব্ল্যাঙ্ক আছে বা যে সেলগুলো খালি আছে, একটা হাইফেন দিয়ে আছে, টাকার অ্যামাউন্ট নেই, সেগুলো কিন্তু কাউন্ট করে ফেলেছে। আর কাউন্ট ইফ হচ্ছে ওই সাম ইফ এর মতোই, এতগুলো টাকার মাঝে যে কোনো একটা টাকা কতবার আছে সেটা আমরা কাউন্ট ইফ ব্যবহার করতে পারি। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? ভাইয়া কাউন্ট ইফটা আরেকবার দেখান। কাউন্ট ইফ হচ্ছে, মনে করি যে এতগুলো টাকার মাঝে ৮,০০০ টাকাটা কতবার আছে এটা আমি বের করবো। সিম্পলি ৮,০০০ টাকা বা ৫,০০০ টাকা কতবার আছে সেটা আমরা বের করবো, সমান কাউন্ট ইফ। আমাদের টোটাল রেঞ্জ কমা ক্রাইটেরিয়া, তাহলে দেখতে পাবো যে ৮,০০০ টাকাটা একবার আছে। অন্য কোনো জায়গাতে যদি ৮,০০০ টাকা লিখে দেই, আমরা কাউন্টিং এ চলে আসবে ৮,০০০ টাকা দুইবার আছে। আমরা ৮,০০০ টাকা কতবার আছে সেটাই দেখতে চাচ্ছি। এই কাউন্টিং আসলে কোথায় ব্যবহার করা হয়? মনে করি আপনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন, সেখানে আপনার একটি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখানে অনেকগুলো ব্যক্তি ১,০০০ টাকা করে ডিপোজিট রাখে, ১,০০০ টাকা করে ডিপোজিট রাখে বা ১৫০০ টাকা করে ডিপোজিট রাখে। এই ১৫০০ টাকার যদি আমি যোগফল বের করি, খুব সহজেই বের হয়ে যাচ্ছে। আমি কাউন্ট ইফ করবো হচ্ছে এই যে ১৫০০ টাকা কতবার আমরা এন্ট্রি করেছি। আমাদের এখানে দিলাম ১৫০০, এখানে ১৫০০, এখানে ১৫০০, এভাবে কতবার এন্ট্রি করেছি আমরা। এখানে মনে করি ২,০০০, এখানে ১,০০০, ১৫০০। এখন আমাদের এখানে ১৫০০ কতবার আছে, ৬,০০০ কতবার আছে, এগুলো আমরা বের করার জন্য আমরা খুব সহজে কাউন্ট ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি। যার কারণে যে সূত্রটি হবে কাউন্ট ইফ, ব্র্যাকেটে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, টোটাল টাকাগুলো একটি কমাতে যে কোনো একটি ক্রাইটেরিয়া বলে দেবো। এই সাম ইফ এর মতোই আমরা গত ক্লাসে যে সাম ইফ দেখেছিলাম এবং আজকেও শুরুতে যে সাম ইফটি দেখেছি সেই ক্লাসের মতোই। ঠিক আছে আপু? জি ভাইয়া। ওকে, কারো কোনো কনফিউশন না থাকলে আমরা চলে যাচ্ছি ইফ শিটে। আমরা ভাইয়া 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 একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া ওই যে ডলার সাইনটা কিভাবে বসাবো সেই জিনিসটা একটু আবার একটু দেখেন। ডলার সাইনটা কিভাবে বসাবো, ডলার সাইন কিভাবে এবং টাকা কিভাবে বসাবো, সে তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, মনে করি আমরা এখানে আমাদের ফ্রেশ ডাটা আছে, আমরা এখানে হচ্ছে যে কোনো একটা সিম্বল বসাবো। আমরা যে কাজটি করব, এই যে নাম্বারিং এর কর্নারে ক্লিক করব, নাম্বার ফরম্যাট, এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করে দেব। কারেন্সি সিলেক্ট করার পর এখানে সিম্বল নামে একটা অপশন দেখতে পাবো, সিম্বল। এখানে সিম্বল দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কোন ধরনের সিম্বল আমাদের দরকার বা কোন সিম্বল আমরা নিয়ে কাজ করব সেই সিম্বলটি জাস্ট দেখিয়ে দেব। এখানে যদি আমাদের বাংলাদেশের জন্য যে সিম্বলটা আছে টাকার অ্যামাউন্ট সেটি বসিয়ে দেব, অথবা আপনি যদি ডলার নিয়ে কাজ করেন তাহলে এখানে ডলার সাইন আছে, সেই ডলার সাইনটি চলে আসবে।
ওকে করে দিলে আমাদের ডলার সাইনটা চলে আসবে। দশমিকের পরে ডাবল জিরো চলে আসছে, আমরা চাইলে এখান থেকে ইনক্রিজ ডেসিমাল বা ডিক্রিজ ডেসিমাল করে দিতে পারি। ওকে ভাইয়া, জি ভাই, আচ্ছা। একটু দেখেন আপনার হয় কিনা। আমরা চলে যাব এখন ইফ কন্ডিশনে। ইফ কন্ডিশন, এই কন্ডিশনটি কেমন কন্ডিশন? ইফ কন্ডিশন হচ্ছে মূলত যদি একাধিক কন্ডিশন থাকে সেখানে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি। যেমন যদি বলা হয়ে থাকে যে আপনি যদি গুগল ক্লাসরুমে, আপনি যদি ফেসবুক গ্রুপে যান তাহলে আপনি আমাদের লিংকটি পাবেন, তাই না? আপনি যদি ফেসবুক গ্রুপে যান তাহলে আজকের ক্লাসের লিংকটি পাবেন, আর যদি ফেসবুক গ্রুপে না যান তাহলে পাবেন না, ঠিক না? আপনি যদি গ্রুপে যান তাহলে পাবেন, আর যদি না যান তাহলে পাবেন না। তার মানে এখানে আপনি তো অনেক কিছু এখানে বলে ফেলেছে, কিন্তু আমরা তো কিছু দেখিনি। লিংক পোস্ট করার পর আমার গ্রুপে যাইনি। এখানে কি সবাইকে জয়েন করতে পেরেছি? শাহিন খন্দকার আপু আছে, তাসনিম ভাইয়া আছে, তাসনিম জাহান আপু আছে, মাকসুদ কাজী ভাই আছেন কি? জয়েন করতে পেরেছি? আচ্ছা আচ্ছা। শারমিন আক্তার আপু আছে। শারমিন আক্তার আপু আছেন না? শামিমা আক্তার আপু একটু ছিল। শামিমা আক্তার আপু আছে। জি ভাইয়া, আমি আছি, আচ্ছা এখন ঢুকতে পেরেছি। আচ্ছা, যদি ঢুকতে সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবেন বা আমাকে মেসেজ দেবেন যে জয়েন করতে সমস্যা হচ্ছে। প্রয়োজনে মেসেঞ্জারে বা কোনো মাধ্যমে আপনাকে লিংক পাঠিয়ে দেবো। ওকে, আর হচ্ছে আমি একটি লিংক ফিক্সড করে দেই, সেই লিংকটি যেন আমরা প্রতিদিন থাকে সেই ব্যবস্থা করব আমরা। তাহলে এখানে কন্ডিশন কিন্তু দুইটি, যদি আসছে, যদি আমরা এখানে যেতে পারি তাহলে একটা কাজ হবে, যদি না যেতে পারি তাহলে সেটি হবে না। যদি আমরা ফেসবুক গ্রুপে আসি তাহলে আমরা জয়েন করতে পারবো, যদি না আসি তাহলে সেটি জয়েন করতে পারবো না। দুটি কন্ডিশন যদি। এখানেও কথা হচ্ছে যদি একটা লোক 5,000 টাকা সেল করতে পারে তাহলে আমরা তাকে কিছু টাকা দেব, যদি না পারে তাহলে আমরা তাকে কোনো টাকা পয়সা দেব না। যদি পারে তাহলে 1 টাকা দেব, যদি না পারে তাহলে আমরা কোনো টাকা দেব না। কি হবে তাহলে সূত্রটা? সমান ইফ, যদি। যদি ইফ কন্ডিশন ব্যবহার করব আমরা। এরপর আসছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার আসলে মেইন যে কথা ছিল সেই কথাটা কি, মেইন যে সূত্র বা মেইন যে কন্ডিশন সেই কন্ডিশনটা কি। যদি সেলসের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি 5,000 টাকার সমান বা তার সাথে বেশি হয়, যদি 5,000 টাকার সমান বা তার সাথে বেশি হয়, এটা হচ্ছে আমাদের সূত্র। যদি হয় এটা কমা দিয়ে তাহলে কি হবে? ভ্যালু ইফ ট্রু। যদি 5,000 টাকার সমান বা তার সাথে বেশি হয় তাহলে আমরা তাকে 1,000 টাকা দেব বা 100 টাকা দেব। বলে দিলাম যে যদি C2, দ্যাট মিনস আমার এই সেল 5,000 টাকার সমান বা তার সাথে বেশি হয় তাহলে আমরা তাকে 100 টাকা দেব, ভ্যালু ইফ ট্রু। আরেকটু কমা দিলে ভ্যালু ইফ ফলস। যদি সে 5,000 টাকা সেল করতে না পারে তাহলে আমরা তাকে কোনো টাকা পয়সা দেবো না, 0 টাকা দেব। ব্র্যাকেট শেষ করে এন্টার করে দিলাম, তিনি 100 টাকা পেয়ে গেছে। এই সূত্রটি সবগুলোতে বসিয়ে দেওয়ার জন্য ডাবল ক্লিক করি, সবাই 100 টাকা করে পেয়ে গেছে।
কিন্তু ইনি 3,500 টাকা সেল করেছে, ইনি কোনো প্রকার টাকা পয়সা পায়নি। আমরা কিন্তু খুব সহজেই কাউকে ইনসেনটিভ দিতে পারছি কে আমাদের যে টার্গেট সেই টার্গেটে ফিল আপ করেছে আর কে টার্গেটে ফিল আপ করতে পারেনি। ভাইয়া ফর্মুলাটা একটু আবার। ফর্মুলা একটু আবার দেখাবো, আমি এটিকে আবার ডিলিট করে দিচ্ছি। আমাদের যে কন্ডিশন তা হচ্ছে যদি যদি সে 5,000 টাকার উপরে সেল করতে পারে, যদি মানে ইফ কন্ডিশন। ইফ আমাদের এখান থেকে যদি আমরা ইফটি ভালোভাবে দেখে যাই তাহলে সামনে আমাদের নেস্টেড ইফ আসবে বা আরো বেশি বেশি ইফ আসবে, সেই ইফ গুলো করতে খুব বেশি সহজ হবে। আমরা হচ্ছে এখন আছি নেস্টেড ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন নিয়ে আমরা শুধুমাত্র ইফ কন্ডিশনটি আমরা দেখব। ইফ হচ্ছে যদি লজিক্যাল টেস্ট, এই যে সেলটি আছে এই সেল 5,000 টাকার বেশি হয়, এই সেলটি যদি 5,000 টাকার চাইতে বেশি হয় তাহলে একটি কমা 100 টাকা, কমা দিয়ে 0 হচ্ছে যদি C2 5,000 চাইতে বেশি হয় তাহলে সে 100 টাকা পাবে, আর যদি 5,000 চাইতে কম হয় তাহলে সে 0 টাকা পাবে। আমাদের একটি লজিক্যাল টেস্ট আছে, তার মানে আমাদের যে সূত্র আছে সেই সূত্র লেখার পর এই সূত্র যদি সত্য হয় তাহলে কি হবে, আর সূত্র যদি সত্য না হয় তাহলে কি হবে। দেখেন সূত্র যদি মিথ্যা হয়, ভ্যালু ইফ ফলস, তাহলে কি হবে। ভাই ওইখানে 50 টাকা দিয়া দেন একটু, তাহলে আর সুবিধা হইব। ওই যে কম হয় জিরোর জায়গায়, জিরোর জায়গায় তাহলে 50 তাহলে টাকা তাহলে দিলাম, একটা, তাকে 50 টাকা দিলাম, হ্যাঁ একটা 50 আসবে শুধু। তাহলে একটা 50 আসবে, একটা না কয়েকটা আসবে এখন, কারণ হচ্ছে বলে দিছে 5,000 টাকার চাইতে বেশি হতে হবে। এখানে যে 5,000 টাকা আছে 5,000 টাকার বেশি তো নাই, সেম 5,000 টাকা আছে, ঠিক না? হ্যাঁ, বেশি হইলে 100, না হইলে কম হইলে 50 আসবে, তাহলে যে কম 3500 যেটা ওইটা কম হলে 50। এখানে 50 আসবে, হুম, কারণ আমরা বলেছি যে 5,000 টাকার উপরে, পাঁচ হুম, হাজার টাকা 1 পয়সা যদি হইতো তাও কিন্তু এখানে 100 টাকা আসতো, হুম, হুম, ঠিক না? হুম, 5,000 টাকা 0.01 পয়সা হলেও সে 100 টাকা পাবে। জি। আমরা বলেছি যে 5,000 টাকার উপরে যাই হোক না কেন। এখন যদি এখানে একটা সমান চিহ্ন বসিয়ে দেই যে 5,000 টাকা বিক্রি যে করছে তাকে আমরা 100 টাকা দেবো, মানে 5,000 এর সমান বা তার সাথে বেশি, তাহলে এখন একটা আসবে। তাহলে আমরা এই সূত্র সব জায়গাতে বসিয়ে দেওয়ার জন্য ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যিনি 3,500 টাকা সেল করছে সে হচ্ছে 50 টাকা পেয়েছে, বাকি সবাই কিন্তু 100 টাকা করে পেয়েছে, কারণ সবাই 5,000 এর সমান বা তার সাথে বেশি পেয়েছে। কারো যদি 4,999 টাকা হয় সেও কিন্তু 50 টাকাই পাবে। পাবে। ঠিক আছে না? জি ক্লিয়ার। আমরা কি আমাদের শীট একটু প্র্যাকটিস করব? করেছি ভাইয়া, হয়ে গেছে। খুবই ভালো তাহলে। হ্যাঁ একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ধরেন ওই যে আমি যে অ্যামাউন্ট গুলো নিলাম, এখন একটা কথা হচ্ছে যে 5,000 টাকা, মানে 5,000 টাকা দিয়ে সেল করছে সে 100 টাকা ইনসেনটিভ পাবে, কিন্তু যে 6,000 টাকা সেল করছে সে মানে আরো 100 পাবে, তখন ওটার আমরা ইফে কিভাবে ফেলবো? তখন তাহলে আমাকে কন্ডিশন বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু কন্ডিশন বাড়িয়ে দিতে হবে। কেমন ভাইয়া কন্ডিশন দিতে হবে? যিনি 5,000 টাকা সেল করছে তাকে আমরা 100 টাকা দেবো, যিনি 6,000 টাকা সেল করছে আমরা তাকে 200 টাকা দেবো, যিনি 7,000 টাকা সেল করছে আমরা তাকে 300 টাকা দেবো। তাহলে আমাদের কিন্তু ইফ কন্ডিশন অনেকগুলো আসবে, জি জি ঠিক না? জি ভাইয়া। যা কিনা ভাইয়া যাকে বলা হয়। জি বলেন। আমরা তো সাথে সাথে একটু লিখতে সময় লাগে, আপনি যদি এই যে যে ক্লাসে প্রতিদিন যেটা করবেন এটা যদি আমাদের আগে দিয়ে দেন তাহলে আপনার সাথে সাথে আমরা একটু প্র্যাকটিসটা তাড়াতাড়ি করতে পারতি। যদি কোনো সমস্যা নাই, এই ফাইলটি আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে, দিলে আপনারা কি এখন ক্লাস ডাউনলোড। ক্লাসের আগে দিয়ে দিলে সাথে সাথে আপনার সাথে করলাম তাহলে আমাদের লিখতে আর কোনো সমস্যা নাই, আমি এখনই দিয়ে দিচ্ছি। প্রয়োজন আছে এটি 5, সরি,
ডাউনলোড করে ফেলুন। জি হয়ে গেছে। একটু বলতে হবে তো। এই সাথে সাথে একটু প্র্যাকটিসটা করা যায়, যে আর লিখতে দরকার নেই। যে এগুলো লিখতে গেলেও তো অনেকটাই সময়ের ব্যাপার। জি জি, এর জন্যই। ঠিক আছে। লিখে যে ফাইলটি দিয়েছে আমরা ডাউনলোড করে ফেলি, কোনো সমস্যা নেই। আশা করি ডাউনলোড করা হয়েছে। জি ভাই। এক ভাই বলেছে যে যদি আমরা তাকে 5,000 টাকা দেই তাকে আমরা দেবো 100 টাকা, আর যদি তাকে আমরা যে 6,000 টাকা সেল করবে তাকে আমরা কত টাকা দেবো, মনে করে আর 100 টাকা দেবো, ঠিক না? তার মানে যদি হয়ে গেছে দুইবার, যদি সে 5,000 টাকা সেল করে তাকে 1 টাকা দেবো, আবার যদি সে 6,000 টাকা সেল করে তাকে আবার অন্য 1 টাকা দেবো। তার মানে আমাদের যদি হয়ে গেছে দুইবার। আর একাধিক যদি হয় একাধিক, তাহলে তাকে বলা হয় নেস্টেড ইফ। নেস্টেড ইফ। নেস্টেড ইফের ক্ষেত্রে কি বলে? নেস্টেড ইফের ক্ষেত্রে বলে দিচ্ছে যে যদি 5,000 টাকা সেল করে তাহলে আমরা একরকম ইনসেনটিভ দেব, যদি 6,000 টাকা সেল করে তাহলে তাকে আমরা অন্যরকম ইনসেনটিভ দেব। কেমন এটি? সমান ইফ, যদি। যদি আমাদের যে সেলস অ্যামাউন্ট লজিক্যাল টেস্ট গ্রেটার দেন ইকুয়াল, যদি কত দেব, 10,000 টাকা, 10,000 টাকার উপরে সেল করে তাহলে আমরা তাকে দেব হচ্ছে 100 টাকা। যদি একজন ব্যক্তি 10,000 টাকার উপরে সেল করে আমরা তাকে দেব 100 টাকা। এখন যদি সে 8,000 টাকার উপরে সেল করে তাহলে, তার মানে আবার ইফ দিতে হবে আমাকে। আমি কিন্তু এখানে লজিক্যাল টেস্ট দিয়েছি যে আমাদের C2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 10,000 এবং ভ্যালু ইফ ট্রু, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা বলে দিয়েছি সে 100 টাকা পাবে। আরো একটি কমা দিয়ে আবারও ইফ, আবারও যদি, তার মানে ওই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশন আসবে, আবারও সেটা হলো C2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 8,000 টাকা, কমা যদি 10,000 টাকার উপরে সেল না করতে পারে তাহলে কত টাকা, মনে করি সেটা 8,000 টাকার উপরে সেল করবে সে, আমরা তাকে দিলাম হচ্ছে 80 টাকা। আমাদের না, সে 8,000 টাকাও সেল করতে পারলো না, সে 5,000 টাকা সেল করতে পারছে। আবারও ইফ C2 is greater than equal 5,000, কমা 50 টাকা থেকে আমরা দিলাম। একটু খেয়াল করি, লিখেছি যে যদি C2 টা 10,000 বা তার সাথে বেশি হয় তাহলে আমরা 100 টাকা দেব। আবার লিখেছি ইফ C2 8,000 টাকার চাইতে বেশি হলে আমরা তাকে 80 টাকা দেব। আবার লিখেছি যে 5,000 টাকার চাইতে বেশি হলে আমরা তাকে 50 টাকা দেব। এখন যদি সে 5,000 টাকাও সেল করতে না পারে তাহলে আবারও লিখে দিলাম ইফ C2 লেস দেন 5,000, যদি 5,000 টাকাও সে সেল করতে না পারে আমরা তাকে 20 টাকা দেব। যদি সে 5,000 টাকাও সেল করতে না পারে তাহলে আমরা তাকে 20 টাকা দিলাম।
কন্ডিশন গুলো তাহলে দেখতে কিন্তু অনেক বড় একটা সূত্র হয়ে গেছে, কিন্তু সবকিছু কিন্তু একদম সেম। যদি আমরা এতটুকু লিখতে পারি তাহলে সেটাই শুধুমাত্র কপি পেস্ট করতে পারি, ঠিক না? এখন একটু খেয়াল করবো, আমরা যতবার ইফ লিখেছি ঠিক ততবারই একটা করে ব্র্যাকেট শুরু করেছি, আমরা কিন্তু কখনোই ব্র্যাকেট শেষ করিনি। কারণ ইফ কন্ডিশনের ক্ষেত্রে ব্র্যাকেট শেষ করতে হয় একদম শেষে যায়। ইফ কন্ডিশনের ক্ষেত্রে ব্র্যাকেট শেষ করতে হয় একদম শেষে যায়। যে সংখ্যক ব্র্যাকেট আমরা শুরু করেছি ঠিক সমান সংখ্যক ব্র্যাকেটই আমাদের শেষ করতে হবে। যে কয়টা ব্র্যাকেট শুরু করছে, এখানে একটা শুরু করছে, 1 2 3 4টা ব্র্যাকেট আমরা লক্ষ্য করেছি, তাহলে 4টাই শেষ করতে হবে। তিনটা বাটন প্রেস করলেই দেখতে পাবো যে যিনি 5,000 টাকা সেল করেছে সে 50 টাকা পেয়ে গেছে, যিনি 4,500 টাকা সেল করেছে সে 20 টাকা পেয়ে গেছে, যিনি 6,000 টাকা সেল করেছে সেও 50 টাকা পেয়েছে, যিনি 10,000 টাকার উপরে সেল করেছে সে 100 টাকা পেয়ে গেছে, তাই না? যিনি 8,000 টাকার উপরে সেল করেছে সে 80 টাকা পেয়ে গেছে। আমরা এখানে একাধিক ইফ ব্যবহার করেছি, একাধিক ইফ। হ্যাঁ, ফর্মুলাটা একটু ক্লিক করবেন ভাইয়া আবার। 10,000-এর সমান বা তার সাথে বেশি হলে 100 টাকা দিয়েছি, 8,000-এর সমান বা তার সাথে বেশি হলে তাকে আমরা 80 টাকা দিয়েছি, 5,000-এর সমান বা তার সাথে বেশি হলে আমরা তাকে 50 টাকা দিয়েছি, 5,000-এর কম হলে আমরা তাকে 20 টাকা দিয়েছি। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এক্ষেত্রে আমরা ইফ কন্ডিশনটি ব্যবহার করেছি। করে দেখছি, দেখতে সুবিধা হবে। ইফ আমাদের ওই যে লজিক্যাল টেস্ট আছে সেই লজিক্যাল টেস্ট একটি কমা দিয়ে আমাদের যদি সত্য হয়, ফর্মুলা দেখার চাইতে ফর্মুলাটা হচ্ছে বোঝাটা মেইন, ফর্মুলা বুঝলে আপনি নিজেই লিখতে পারবেন। এবং একটু যদি খেয়াল করি যে সূত্র কিন্তু সেম, সূত্র এতটুকু যে সূত্র এখানে ঠিক তাই লেখা আছে, এখানেও ঠিক তাই লেখা আছে, এখানেও ঠিক তাই লেখা আছে, একই কথা বারবার রিপিট হচ্ছে, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে। ভাইয়া, জি, ফর্মুলার শেষে যে যতগুলি ইফ বসাইছি ততগুলি শেষে ব্র্যাকেট হবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। প্রত্যেকটা ইফের পর একটা করে ব্র্যাকেট আরম্ভ হয়েছে, যতগুলো ব্র্যাকেট আরম্ভ হয়েছে সমান সংখ্যক ব্র্যাকেটই শেষ হবে। ভাইয়া এন্টার দিলে অটো নিয়ে নেবে না? অনেক সময় ইন্টার দিলে অটো নেয়, অনেক সময় ইন্টার অটো নেয় না, তাই আমরা যেটা অরিজিনাল নিয়ম সেটি করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি এখানে একটা একটা ব্র্যাকেট যদি আমরা না দিতাম, এখন যদি ইন্টার দিতাম তাহলে আরেকটা ওয়ার্নিং আসতো যে আপনার ব্র্যাকেট ঠিক নাই, আপনি কি এটা কারেকশন করতে চান, ডু ইউ ওয়ান্ট অ্যাকসেপ্ট দিস কারেকশন। আপনি যদি এটা কারেকশন করতে চান আবার ইয়েস দেবেন, তাহলে সেটা ব্র্যাকেটটা নিয়ে নেয়। কিন্তু কিন্তু অনেক সময় হচ্ছে নেবে না, তার মধ্যে যদি এখানে তো জাস্ট ইফ কন্ডিশন, এর সাথে যখন আমরা আরো কিছু অ্যাড করব তখন সেগুলো নেবে না। আমাদের নেস্টেড ইফ বা একাধিক ইফ ব্যবহার করার জন্য বা একাধিক সূত্র ব্যবহার করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করেছি। আমরা সবাই একটু প্র্যাকটিস করি। নাজিম ভুইয়া ভাই হয়ে গেছে, বাকিটা একটু প্র্যাকটিস করি, আমি আসছি।
জেরি ব্রং নতুন জয়েন করেছেন, আপনি কি আপু না ভাইয়া এটাই তো বুঝতেছি না। আমি ভাইয়া। ও আপনি ভাইয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের কোর্স মডিউল হচ্ছে বিআইটিএম এর ওয়েবসাইটে দেয়া আছে, ওই কোর্সের মডিউলটাই আমরা ফলো করি। নতুন জয়েন করেছেন, কোনো অসুবিধা নেই। আমরা গত ক্লাসের যে সকল বিষয়গুলো দেখেছিলাম সেই সকল বিষয়গুলোর কিছুটা আজকে রিভিউ করেছি, এবং গত ক্লাসেরই পুরো ক্লাসের ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে দেয়া আছে। আশা করি আপনি ফেসবুক গ্রুপে জয়েন আছেন। জি জি। জি, ফেসবুক গ্রুপেই গত ক্লাসের পুরো ভিডিওটি দেয়া আছে, এবং আজকের ক্লাসেও ভিডিও হচ্ছে, সেই ভিডিওটিও ফেসবুক গ্রুপে দেয়া থাকবে। আমরা হচ্ছে সেই ভিডিওটা দেখব, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে শুরুতেই সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো নিয়ে আলোচনা করে তারপর আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগে ভিডিওটা দেখি, যদি কোথাও বুঝতে না পারি তাহলে তো আমি আছি। ওকে, আমরা ছিলাম হচ্ছে ইফ কন্ডিশনের নেস্টেড ইফ, যেখানে অনেকগুলো ইফ কন্ডিশন ব্যবহার করেছি, এবং আমরা এখানে কয়েকটি কন্ডিশনের কথা বলে দিয়েছিলাম। এই সকল কন্ডিশন আমরা ব্যবহার করেছি। যদি সেলস 10,000 টাকার চেয়ে বেশি হয় তাহলে আমরা তাকে ইনসেনটিভ দেবো 100 টাকা, যদি 8,000 টাকার চেয়ে বেশি হয় তাহলে তাকে আমরা দেবো 80 টাকা। 9,000 টাকা যদি হয় তাহলে 9,000 টাকা হলেও কিন্তু সেই 80 টাকাই হবে, কারণ 8,000 টাকার উপরে 10,000 টাকার নিচে হয়ে গেছে, তারপরে কিন্তু 80 টাকা। এখন যদি বলি যে না, আসলে এটা কেমন যেন হয়ে যাচ্ছে, যিনি 10,000 টাকা সেল করবে সেও 100 টাকা পাবে, যিনি 20,000 টাকা সেল করবে সেও 100 টাকাই পাবে, এটা কি আসলে ঠিক বলেন? সূত্রই তো বলে দিয়েছে যে 10,000 টাকার উপরে যত টাকায় সেল করুক, 20,000 টাকা সেল করছে তাও 100 টাকা, 12,000 টাকা সেল করেছে তাও 100 টাকা, 10,000 টাকা সেল করেছে তাও 100 টাকা। তাহলে এর আর এর ডিফারেন্সটা কোথায়? তিনি তো ইনসেনটিভ তো সমানই পাচ্ছে। যদি বলি যে তুমি তোমার সেলস এর উপর তুমি কমিশন পাবা, যত টাকা সেল করবা তার উপর তুমি কমিশন পাবা, তাহলে কেমন হয়? মূলত এই কমিশনটা বের করা হয় পার্সেন্টেজ হিসাবে। আমাদের তাহলে আগে জানতে হবে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। পার্সেন্টেজ, মনে করি 5,000 টাকার 5% বের করবো আমি, কত টাকা হতে পারে? 5,000 টাকার 5% সমান 5,000 মানে এই সেল নাম্বার গুণ এই সেল নাম্বার পার্সেন্ট। পার্সেন্ট হচ্ছে শিফট ধরে 5-এ ক্লিক করলে আমাদের পার্সেন্ট চলে আসবে। তাহলে বলে দিচ্ছে যে এই সেলের যা ডাটা থাকবে তার সাথে এই সেলের ডাটাটা গুণ হবে এবং তার পার্সেন্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের 5,000 টাকার 5% 250 টাকা চলে আসছে। যদি বলি 5% না 6%, অটোমেটিকলি কিন্তু পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। 7%, 7.5%, অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 8,000 টাকার, 8,500 টাকার, আমাদের ডাটা চেঞ্জ হবে। আমাদের যদি সেল নাম্বার গুলো বলে দিয়ে থাকি তাহলে সেই সেলের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপরই তার পার্সেন্টেজ চলে আসবে। যদি বলে দিয়ে থাকে যে না, এই টাকার এই সেল নাম্বার দেখিয়ে দিলাম গুণ 5%, আমরা একদম লিখে দিলাম ফিক্সড ভাবে 5% গুণ হবে, আমরা কিন্তু এর ক্ষেত্রে যেটা করেছি এই সেল নাম্বারটি দেখিয়ে দিয়েছি, ফলে পার্সেন্টেজটা আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারছি। এখন আমরা পার্সেন্টেজ দেখিয়ে দিলাম না, আমরা সূত্রেই বলে দিলাম সরাসরি যে আমাদের এই সেলে যে ভ্যালুটা থাকবে তার 5% টাকা হবে। কাজ কিন্তু ঠিক একই হলো, এই টাকার 5% এখানে, এই টাকারই 5% এখানে। এই ভ্যালু আর এই ভ্যালুর মাঝে পার্থক্যটা কি? এই ভ্যালুর আর এই ভ্যালুর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ভ্যালু আছে এখানে আমরা সূত্রের মাঝে বলে দিয়েছি যে আমাদের এখানে যে টাকাটা আছে তার 5%ই হবে, এদিক সেদিক হবে না, 5%ই হবে। আর এই সেলের যে সূত্রটা লিখেছি তাতে বলে দিয়েছি এখানে যে ভ্যালুটা থাকবে
তার সাথে এখানকার ভ্যালু গুণ হবে এবং তার পার্সেন্ট হবে। এখানকার ভ্যালুর উপর ডিপেন্ডেবল হচ্ছে এখানকার পার্সেন্টেজটা, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে এখানে পার্সেন্টেজটা চলে আসবে, তাই না? এই ভ্যালুর উপর ডিপেন্ড করে নিচে পার্সেন্টেজ আসবে, কিন্তু এখানে কিন্তু কারোর সাথে ডিপেন্ড করতে হবে না, কারণ আমরা সরাসরি লিখেই দিয়েছি যে 5%, ঠিক না? এখন যদি বলি যে এটাকে আমরা কন্ডিশনে ফেলবো, এটাকে আমরা কন্ডিশনে ফেলবো। কেমন কন্ডিশন? যদি 10,000 টাকার উপরে সে সেল করে তাহলে আমরা তাকে 100 টাকা দেব না, আমরা তাকে দেব 10%, অথবা 10%ও না, আমরা তাকে দেব 10,000 টাকা সেল করলে যত টাকা সে সেল করবে তার পার্সেন্ট, আমাদের কোনো কন্ডিশন থাকবে না, বলে দিলাম যে যত টাকা সে সেল করবে আমরা তার একটা পার্সেন্টেজ দেব। কত পার্সেন্ট দেব? সে যত টাকা সেল করবে। ঠিক আগেরবার মতো আমাদের ইফ কন্ডিশন লিখতে হবে। বলে দিলাম যে যদি সে 20,000 টাকার উপরে সেল করে, সবাইকে তো আমি সমান হারে পার্সেন্টেজ দেব না, যদি সে 20,000 টাকার উপরে সেল করে তাহলে তার পার্সেন্টেজ রেট থাকবে একরকম, তাকে আমরা তার সেলস এর উপর ডিপেন্ড করে তাকে পার্সেন্টেজ দেব। তাহলে কন্ডিশন কি হবে? যদি সে 20,000 টাকার উপরে সেল করে তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালুটি সত্য হয়, তার মানে যদি ভ্যালু 20,000 এর উপরে হয় তাহলে C2 এর সাথে গুণ করব আমরা 10%। এখানেই বলে দিলাম যে পার্সেন্ট হবে। যদি 20,000 এর উপরে সে সেল করে তাহলে তার সেলস এর সাথে 10% গুণ করে সে ইনসেনটিভ পাবে। যদি সে 20,000 টাকা সেল করতে না পারে তাহলে আবার ইফ, যদি সে 15,000 টাকা সেল করে, C2 is greater than equal 15,000 টাকা। যদি সে 15,000 টাকার থেকে বেশি সেল করে তাহলে C2 গুণ, মনে করি আমি তাকে দেব 8%। সে যত বেশি সেল করবে সেই হারে তার পার্সেন্টেজ রেট বাড়বে এবং সেলস এর উপর ডিপেন্ড করে তার পার্সেন্টেজটা কম বেশি হবে। যদি বলে যে আবার ইফ দিলাম C2 is greater than equal 10,000 টাকা থেকে যদি সে সেল করে তাহলে আবার C2 এর সাথে গুণ করে দিলাম, মনে করি সেটা 7%। আবারও ইফ যদি সে 5,000 টাকার উপরে সেল করে তাহলে C2 গুণ 5%। আর যদি সে 5,000 টাকা থেকে কম সেল করে, less than 5,000, তাহলে C2 এর সাথে 2% দেব। বলে দিলাম যে যদি 20,000 টাকার উপরে সেল করে যে তাহলে আমরা তাকে 10%, তার সেলস এর উপরে যত টাকা সেল করবে তার উপরে আমরা তাকে 10% টাকা দেব। 20,000 টাকার উপরে যাই সেল করুক তার সেলস এর উপর 10% টাকা দেব তাকে। কিন্তু সে 20,000 টাকা করতে পারলো না, যেহেতু পারলা না তাহলে একটু কম আসুক, 15,000 টাকা সেল করলে বা 15,000 বেশি সেল করলে আমরা তাকে দেবো 8%। তার মানে সে কিন্তু খুব সহজেই চাইবে যে সেলসটা যত বাড়বে আমার পার্সেন্টেজ রেটটাও তত বাড়বে। উনি 19,000 টাকা সেল করলো তাহলে কিন্তু সে 8% পাচ্ছে। সে কিন্তু টার্গেট থাকবে 20,000 টাকা সেল করলে কিন্তু আমি 10% ইনসেনটিভ পেয়ে যাব।
আমরা বলে দিলাম যে যদি C2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 15,000 যাতে বেশি হয় তাহলে C2 এর সাথে 8% টাকা গুণ হবে। এই যে C2 টা আছে এর সাথে দ্যাট মিন্স এখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপর সেই পার্সেন্টেজটা হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো লেখার পর আমরা ব্র্যাকেট যে কয়টা ব্র্যাকেট শুরু করেছি সমান সংখ্যক ব্র্যাকেট শেষ করে দিলাম। ব্র্যাকেট শেষ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখি, তা হচ্ছে আমাদের লাস্ট ব্র্যাকেটটা সবসময় কালো কালারের হবে। দেখেন আমাদের যে ব্র্যাকেটটা আরম্ভ করেছি কালো কালার, তারপর অন্য একটা কালার, তারপর অন্য একটা কালার, তারপর অন্য একটা কালার, ঠিক না? কালার কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেটেরই কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এবং ফার্স্ট ব্র্যাকেটটা যেহেতু কালো কালার হয়েছে আমাদের লাস্ট ব্র্যাকেটটা অবশ্যই কালো কালার হবে। এটা কিন্তু একটা আইডেন্টিফিকেশন একটা ব্যাপার। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি ব্র্যাকেট দিচ্ছি কালো কালার আসছে মানে আমাদের ব্র্যাকেট দেওয়া শেষ, ঠিক না? অনেকগুলো ব্র্যাকেট থাকলে আমাদের গুনতে একটু অসুবিধা হতেই পারে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আমরা তাহলে এখন যদি ইন্টার বাটন প্রেস করি আমরা দেখতে পাবো যে 20,000 টাকা পেয়েছে সে 10% 2,000 টাকা ইনসেন্টিভ পেয়েছে। চলে আসছে। যিনি 5,000 টাকা সেল করেছে সে 5,000 টাকা হলে কত যেন হয় 5%। 5,000 টাকার 5% ইনসেন্টিভ পেয়ে গেছে। 9,000 টাকা দ্যাট মিন্স 8,000 টাকার উপরে পেয়েছে। 8,000 টাকার উপরে একটা ছিল আমাদের, না 5,000 উপরে, সেও 5% পেয়েছে। 10,000 টাকাতে আবার যে ছিল সে কিন্তু আমাদের 7% পেয়ে গেছে। তাহলে তাদের সেলস এর উপর ডিপেন্ড করে তাদের ইনসেনটিভটা খুব সহজেই বের করতে পারতেছে, জাস্ট ইফ কন্ডিশন। ডাবল ক্লিক করলে সূত্রটা অনেক বড় মনে হলেও সূত্র কি বেশি কঠিন মনে হয়েছে বলুন তো? জি না। আমরা না যদি ভাই। জাস্ট এতটুকু বুঝি, তাহলে কিন্তু ফুল যে সূত্রটা সবগুলো কিন্তু আমরা লিখতে পারবো। পুরো সূত্রটাই কিন্তু আমরা লিখে দিতে পারবো, জাস্ট প্রথম কন্ডিশনটুকু বা প্রথম সূত্রটুকু বুঝতে পারলেই হয়। এখন আমাদের সেলস এর উপর মনে করি তার প্রমোশন হয়, তার সেলস এর উপর প্রমোশন হয় বা একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয় কেমন ভাগ? মনে করি যে এখানে রুলসে বলেছিলাম যে 5,000 টাকার উপরে সেল করলে, না এখানে টাকার অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিচ্ছি। বলে দিলাম যে 20,000 টাকার উপরে যদি সে সেল করে তাহলে আমরা তাকে একটা নাম দেব। কি নাম দেব? সে আমাদের প্লাটিনাম সেলসম্যান বা প্লাটিনাম ইউজার। 10,000 টাকার উপরে সেল করলে আমরা তাকে মডারেট সেলসম্যান বা মডারেট ইউজার। 10,000 টাকার কম সেল করলে আমরা তাকে বলে দেবো মিডল ইউজার। পার্সেন্টেজের রুলস কিন্তু আমাদের দেখা হয়েছে, যা কিনা আমরা এখানে দেখেছি বিভিন্ন পার্সেন্টেজ, ঠিক না? এখন আমরা পার্সেন্টেজ দেব না, তাকে আমরা কোনো প্রকার ইনসেনটিভ দেব না। ইনসেনটিভ দেব আমরা পরে। আগে আমরা তাকে একটা ক্যাটাগরিতে ফেলি, ইনি আসলে কোন টাইপের ইনি সেলসম্যান বা কোন টাইপের ইনি ইউজার। আমরা যারা গ্রামীণ ফোন ব্যবহার করি, আমাদের গ্রামীণ ফোনের যারা ইউজ করি, ইউজের উপর একটা ক্যাটাগরি দেয় না? জিপি স্টার, সিলভার, গোল্ড, প্লাটিনাম আছে না আমাদের? এটা কিন্তু আমরা যে হারে ইউজ করি সেই হারে আমাদের নাম দিয়েছে। আসলে সেই নামটা তারা কিভাবে আইডেন্টিফাই করে? ঠিক এইভাবে। আমরা চাচ্ছি যে 20,000-এর উপরে যারা সেলস করে তাদের আমরা দেব প্লাটিনাম ইউজার। যেহেতু কন্ডিশন এখানে 3টা, তার মানে আমাকে 3বার ইফ লিখতে হবে, ঠিক না? এটাও কিন্তু সেই ইফ কন্ডিশন। যদি লজিক্যাল টেস্ট C2 is greater than equal 20,000-এর চাইতে বেশি হয় তাহলে
এখানে হচ্ছে আমাদের আসল কাহিনী। আমরা প্রথমবার লিখে দিয়েছিলাম 100, দ্বিতীয়বার ভাই, এখানে ভাই এই ক্যারেক্টারিস্টিক দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? জি এক্স্যাক্টলি। হ্যাঁ। এখানে হচ্ছে প্রথমবার আমরা লিখে দিয়েছিলাম এক্সাক্ট ভ্যালু 100, দ্বিতীয়বার আমরা দিয়েছিলাম যে আমাদের ওই C2 সাথে গুণ করে পার্সেন্ট বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে তো ওইরকম কোনো ক্যালকুলেশন নয়, এখানে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু বসিয়ে দিতে হবে। এক্স ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বা আমরা যে ভ্যালু দেখতে চাই হুবহু সেই ভ্যালুটা, আর হুবহু সেই ভ্যালু যা কিনা সি প্রোগ্রামিং এর ভাষায় বলে তাকে হচ্ছে স্ট্রিং, কিন্তু আমরা যে যে ভাষায় বুঝি, যেহেতু আমরা অনেকেই হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আমরা অনেকেই জেনারেল ব্যাকগ্রাউন্ডের এবং অনেকেই হচ্ছে নরমাল আছি, তো আমরা যে বিষয়টা বুঝি তা হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালু যদি বসিয়ে দিতে চাই তাহলে আমরা যে লেখাটা এখানে লিখে দেব সেই লেখাটাই ওখানে শো হবে, যার কারণে আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আমরা ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সেই ভ্যালু ওখানে শো হবে। কি লিখবো আমরা? প্লাটিনাম লিখে দিলাম যে প্লাটিনাম। যদি 20,000 টাকার উপর এই ভ্যালুটা হয় তাহলে আমাদের এখানে শো করবে সে আমাদের প্লাটিনাম ইউজার। কমা দিলাম, যদি না হয় তাহলে আমাদের সেকেন্ড অপশন আছে আরেকটা, আবারও তাহলে কি আবারও সেই C2 is greater than equal 10,000, আবারও কমা, এবারে বলে দিচ্ছে যে আমাদের মডারেট হবে সেটা, কারণ আবার ডাবল কোটেশন দিয়ে মডারেট হবে। আবার একটু কমা দিলাম, আবার ইফ C2 এবারে লেস দ্যান 10,000, কমা ডাবল কোটেশন মিডল। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এখানে কিন্তু আমি একবার বলেছি যে 10,000 সমান বা তার সাথে বেশি, তার মানে যিনি 10,000 টাকা সেল করবে সেও কিন্তু মডারেট। তাহলে এখানে কিন্তু আমাদের আর সমান চিহ্নটা দেয়া যাবে না, কারণ 10,000 টাকা সেল করলে তো সে মডারেট আমরা আগেই বলে দিয়েছি। আমাকে এখানে বলে দিতে হবে যে 10,000 টাকার ক্ষেত্রে অবশ্যই সেটা কম হতে হবে, তবেই না সে মিডল ইউজার, তাই না? এখন আমরা ব্র্যাকেট যে কয়েকটা শুরু করেছি সম পরিমাণ ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার বাটন প্রেস করলাম। এবারে কে কোন পর্যায়ের গ্রাহক বা কোন পর্যায়ের সেলসম্যান সেটা আমরা খুব সহজে বলে দিতে পারি। প্লাটিনাম, মডারেট, মডারেট, মিডল, ঠিক না? আমাদের কিন্তু খুব সহজেই কে প্লাটিনাম, কে মডারেট, কে মিডল, এখানে যদি সে 32,000 টাকা ইনকাম করে বা 32,000 টাকা সে সেলস করে তাহলে সে প্লাটিনাম ইউজার হয়ে গেল। আমরা একটু প্র্যাকটিস করব।
এখন এটা হয়নি কার কার একটু বলুন তো ভাই। সবার হয়েছে? জি ভাই। ভাইয়া করছি। করছি, ঠিক আছে। ভিতরে আগে শেষ করি। জি ভাইয়া আমার হয়েছে। খুবই ভালো। তাহলে আমাদের সবারই এই যে ক্যাটাগরি ভাগ করার বা ইফ কন্ডিশনের এক্সাক্ট ভ্যালু দেওয়ার অপশনটি আমরা শেষ করেছি। যেহেতু আমরা ক্লাস একটু দেরিতে শুরু করেছি, তাই আমরা একটু দেরিতে শেষ করতে চাচ্ছি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। শিওর। ভাইয়া কন্টিনিউ প্লিজ। ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। ওকে। আমরা এবারে চলে যাব এন্ড এবং অর ফাংশন। এর কাজটা কি? এখানে যা যা আছে সবগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। যা যা লেখা আছে সবগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। কেমন? হ্যাঁ, এই ফাইলটা যদি এফবি তে একটু আপলোড করে দেন তাহলে ভালো হয়। কোনটা? এই যে এটা, এই ফাইলটা। ও না, এটা অফার আছে। সরি বেশি হয়। এই ফাইলটা তো অলরেডি আপলোড করা আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি আমার হচ্ছে এই ফাইলটা কিন্তু অলরেডি আপলোড করা আছে। ওই একই ফাইলের ভিতরে হ্যাঁ জাস্ট হ্যাঁ, ভিন্ন পেয়েছি। করতে হবে। ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই, পেয়েছি। বলছেন যে আমি ক্লাসে আছি, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। ওকে। এখানে যে সকল বিষয়গুলো করা আছে তা হচ্ছে আমরা এক কাজ করি, এখানে পুরোটাকে সিলেক্ট করি, এখান থেকে ক্লিক করে পুরোটা সিলেক্ট করি। ডান পাশে ক্লিয়ার আছে, ক্লিয়ার ফরম্যাটস আছে, ক্লিয়ার ফরম্যাটস একটা ক্লিক করি। তাহলে যা যা আছে সকল ফরম্যাটিং গুলো চলে যাবে, আমাদের র ভ্যালু চলে আসবে। কোথায় গিয়েছি? পুরোটা সিলেক্ট করেছি। হোম ট্যাবে ডান পাশে দেখেন ক্লিয়ার নামক একটা অপশন আছে, এখানে থেকে ক্লিক করে আমরা ক্লিয়ার ফরম্যাট করেছি, সকল প্রকার ফরম্যাটিং গুলোকে আমরা রিমুভ করে দিয়েছি। করেছি সবাই? জি। এই ডাটাগুলোকে ডিলিট করে দিলাম, এগুলো করা ছিল অলরেডি। আমরা হচ্ছে এখন এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, মনে করি আপনি কোনো একটা কাজ করতে গেছেন, সেই কাজের ক্ষেত্রে বা আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা পাসপোর্ট করতে গেছেন, সেখানে আপনাকে 3টি অপশনই দিতে হবে। এনআইডি কার্ড দিতে হবে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। তাহলে আপনি ওই কাজটি করতে পারবেন। তাহলেই আপনি ওই কাজটি করতে পারবেন। কিভাবে? আপনি আসলে আপনার সবগুলো ডাটা আছে কিনা সেই ডাটাগুলো চেক করার পর আপনি আসলে কি পারবেন কি পারবেন না সেই বিষয়টা এখানে শো করবে। আর এই বিষয়টা করার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করি তা হচ্ছে এন্ড ফাংশন। এন্ড এবং এইটি এবং এটি এবং এটি 3টি ফাংশনই থাকবে।
তাহলেই তারপরে কাজ করবে। কেমন? সমান and B2 সমান yes সমান C2 সমান yes আবারও কমা B2 সমান yes B2 C2 D2 সবগুলো যদি yes হয় তাহলেই আসবে ট্রু। কোনো না কোনো যেটা যদি ফলস হয় তাহলে সেটি আসবে ফলস। যে কোনো একটা নো আছে সেটাই কিন্তু ফলস চলে আসছে। তিনটি নো আছে এটি ফলস, তার মানে মিথ্যা। আমরা যে সূত্রটি লিখেছি তিনটাই ট্রু বা তিনটাই ইয়েস, সেই কন্ডিশনটি ফুলফিল করে নাই, তাই ফলস। দুটি নো থাকলে সেটিও কিন্তু ফলস, একটি নো থাকলেও সেটি ফলস। তিনটি যদি ইয়েস হয় তাহলে শুধুমাত্র ট্রু হবে। এখন কথা হচ্ছে ভাই আমি ট্রু ফলস করতে বুঝি না, আমি আসলে এই কাজটি করতে পারবো কি পারবো না এটা বলে দেন। তেমন এই কাজটি কি আসলে ইলিজিবল কি ইলিজিবল না, আমি কি কাজটি করতে পারবো নাকি পারবো না, আমি কি ওই লাইসেন্স করতে পারবো, আমি কি ইলিজিবল নাকি ইলিজিবল না। তেমন এখানে কিন্তু আবার সেই ইফ কন্ডিশন আসবে। যদি এগুলো হয় তাহলে সেই ইলিজিবল, যদি না হয় তাহলে ইলিজিবল না। খুব সহজ। তার মানে আমাকে আবার সেই ইফ কন্ডিশন লিখতে হবে, সমান ইফ যদি। এখন হচ্ছে আমরা লিখে দেবো এন্ড, এবং আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখে দেবো। সূত্রটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। এই যে সূত্র আছে এই সূত্রের আগে জাস্ট আমরা লিখে দেব ইফ। তাহলে আমাদের এই টোটাল যে সূত্র সেই টোটাল সূত্রটা আমাদের লজিক্যাল টেস্ট হিসেবে থেকে যাবে। টোটাল যে সূত্র সেই সূত্রটা আমাদের লজিক্যাল টেস্ট, এন্ড এর যে সূত্রটা ছিল আমাদের, ইফ দিয়ে ব্র্যাকেট দেওয়ার পরে এন্ড লিখলাম, তারপর আমাদের সেম সূত্রটি কমা দিলাম। এইটা যদি সত্য হয় তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয় তাহলে কি হবে, দেখতেছিলাম যে এক্সাক্ট ভ্যালু লেখার জন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করি, তাই না? ইলিজিবল। আর যদি মিথ্যা হয় তাহলে আমরা এটাকে খালিও রাখতে পারি, আবার নট ইলিজিবল লিখে দিতে পারি। যদি আমরা নট ইলিজিবল লিখতে চাই তাহলে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখে দেবো নট ইলিজিবল। আর যদি খালি রাখতে চাই তাহলে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, মাঝে কিন্তু কোনো কিছু দেই না। একটা কোশ্চেন ছিল ভাই, কি বলে সূত্রটা কিভাবে কপি করবো একটু যদি দেখেন আমাদের। সূত্রটা কিভাবে কপি করব? সূত্রটা কপি করতে হলে আমি যে কাজটি করেছি তা হচ্ছে এই যে সূত্রটা আছে আমাদের ফর্মুলা বারে, এই ফর্মুলা বারের সূত্রটাকে সিলেক্ট করে কপি করে দিয়েছি, এবং স্কেপ বাটন যেহেতু অথবা ডাবল ক্লিক করলে যে সূত্রটা চলে আসে সূত্রটা আমরা কপি করে দিয়েছি। যেহেতু এখন সূত্রর অবস্থা আছে আমরা যাতে ক্লিক করলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে, তাই সূত্র কপি করার পর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, তারপর এসকেপ বাটন প্রেস করব, এসকেপ, তাহলে কিন্তু আমাদের সেই এডিট মোডটা চলে যাবে এবং আমরা কিন্তু যেটা কপি করেছিলাম সেটা আমাদের র‍্যামে দখল করে আছে। পরের জায়গাতে যে আমরা সেটাকে পেস্ট করে দেব, তাহলে হয়ে গেল সূত্র কপি পেস্ট। জাস্ট কি করেছি আমরা, এই সূত্রটা এখান থেকে কপি করেছি, এসকেপ বাটন প্রেস করেছি, পরের জায়গাতে যে এটি আমরাকে পেস্ট করে দিয়েছি কন্ট্রোল ভি। ওকে, অবশ্যই কিন্তু সেটা ফর্মুলা বার থেকে কপি করতে হবে। ভাইয়া কপি করার পরে কি করলাম? কন্ট্রোল স্টেপ দিয়েছি, কপি তো করতে পারছি কন্ট্রোল সি দিয়ে। ফার্স্ট আমি সিলেক্ট করলাম, হ্যাঁ আমরা সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি প্রেস করে কপি করেছি, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, হ্যাঁ। এখন এসকেপ বাটন প্রেস করব, এসকেপ। স্কেপ, যেমন আমরা হ্যাঁ পিএসসি নামে একটা বাটন আছে কিবোর্ডের সবার উপরে বাম পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে পেস্ট করতে চাই সেখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দেব।
সিলেক্ট করে কন্ট্রোল ভি। ভি হ্যাঁ ভি। আচ্ছা কপি করার বুঝতে জন্য পেরেছি। কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। ঠিক আছে। এখন এই যে সূত্রটা আমি আসলে ট্রু ফলস বুঝি না, আমি ইলিজিবল কি ইলিজিবল না এটা দেখার জন্য আমরা যে কাজটি করেছি তা হচ্ছে এখানে ইফ কন্ডিশন ব্যবহার করেছি। সব পুরো সূত্র আমাদের ঠিক আছে, জাস্ট আগে লিখে দিয়েছি ইফ, যদি, তারপর আমাদের যে সূত্র আছে সেই সূত্রই সবার শেষে যে বলে দিয়েছি যে এই সূত্র যদি ঠিক থাকে, দ্যাট মিন্স লজিক্যাল টেস্ট যদি আমাদের মেলে, আমাদের ভ্যালুটা কি হবে, ডাবল কোটেশন দিয়ে লিখে দিয়েছি ইলিজিবল। ডাবল কোটেশন শেষ করেছি, তার মানে যদি সত্য হয় তাহলে সে ইলিজিবল, যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কমা দিয়ে আমরা যে কাজটি করেছি কোনো কিছু আসবে না সেখানে। ডাবল কোটেশন শুরু করেছি একবার, আবার ডাবল কোটেশন শেষ করে দিয়েছি, মাঝখানের জায়গাটা ফাঁকা রেখেছি কারণ ওখানে আমরা কোনো কিছু দেখতে চাই না, আমরা খালি রাখবো। ডাবল কোটেশনের ভিতরে যাই রাখি আমরা সেটাই এক্সাক্ট ভ্যালু হিসেবে কাজ করে, আমরা একটু আগে জেনেছি। তার মানে আমরা এখান থেকে খালি পাবো, একদমই ব্ল্যাঙ্ক ভ্যালু আসবে আমাদের। ইন্টার বাটন প্রেস করলাম, ইলিজিবল চলে আসছে, ট্র্যাক করে নিচের দিকে নিয়ে আসি, যারা যারা ইলিজিবল তারা চলে আসছে, বাকিরা ব্ল্যাঙ্ক চলে আসছে, তাই না? বাকিরা কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসে। তেমন আমি বলে দিয়েছি যে যারা যারা এই সকল তিনটা কন্ডিশনে ফুলফিল করতে পারবে না তারা ওই কাজটি করতে পারবে না। মনে করি সেটা একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মনে করি সেটা পাসপোর্ট করা, তিনটি সে পারেনি, তার মানে সে কাজটি করতে পারবে না। ওকে, এখন যদি বলা হয় যে না তিনটির মধ্যে যে কোনো একটা থাকলেই হয়, তাহলে কিন্তু আমাদের এন্ড কন্ডিশন, আর তাহলে আমাদের অর কন্ডিশন, মানে এন্ড কন্ডিশন যেখানে লিখেছিলাম ঠিক সেখানেই জাস্ট এন্ড এর জায়গাতে আমরা অর লিখে দেব। এখন কি হয় দেখি, এখন দেখতে পাচ্ছি যে যে জায়গাতে তিনটি কন্ডিশনই নো আছে সেখানে শুধুমাত্র ফলস, যে কোনো একটা ট্রু থাকলেই কিন্তু সেটি ট্রু হয়ে গেছে। এবং ইলিজিবলের ক্ষেত্রে এন্ড এর জায়গাতে আমরা অর করে দিচ্ছি। এখন দেখতে পাবো যে শুধুমাত্র একটাই, যেখানে তিনটাই নো আছে শুধুমাত্র সেই হচ্ছে নট ইলিজিবল বা ব্ল্যাঙ্ক আছে, বাকি সবগুলোই কিন্তু ইলিজিবল, তার মানে সবাই কাজটি করতে পারবে। সো আমরা জানলাম যে যদি সবগুলো কন্ডিশন ফুলফিল করতে হয় তাহলে আমরা এন্ড কন্ডিশন ব্যবহার করব, যদি যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে কাজটি হয় সেখানে আমরা অর কন্ডিশন ব্যবহার করব। ওকে, এখন আমরা চাচ্ছি যে যেখানে যেখানে নো আছে সেগুলো অটোমেটিকলি হাইলাইট হবে, কোনটা কোনটা নো সেটা আমি একটু দেখতে চাচ্ছি, আমি তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারি। কে কে নো অবস্থায় আছে, তার মানে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বসাতে হবে। কি বসাতে হবে? কন্ডিশনাল ফরম্যাটিং। কেমন কন্ডিশন? আমরা যতটুকু কন্ডিশনাল ফরম্যাটিং বসাবো ততটুকু সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন আছে, দেখেন হোম ট্যাবের ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আমরা হাইলাইট সেল রুলস সিলেক্ট করে দেব। হাইলাইট, আমরা হাইলাইট করব, কাদেরকে হাইলাইট করব? টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে যেহেতু টেক্সট আছে টেক্সটদেরকে আমি হাইলাইট করব। কোন টেক্সট? আমরা এখানে লিখে দেব নো, যারা যারা নো হবে তারা অটোমেটিকলি ভাবে হাইলাইট হয়ে যাবে। ওকে করে দিলাম। যেখানে যদি আমরা কোনো জায়গাতে ইয়েস লিখি অটোমেটিকলি সেটি হাইলাইট ছেড়ে যাবে, যদি নো লিখি অটোমেটিকলি হাইলাইট হবে। এখানে আমরা নো লিখলাম, অটোমেটিকলি এটি হাইলাইট হয়ে যাবে। এই কাজটি আমরা করেছি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে।
কিভাবে কাজটি করতে হয় তা আবার একটু দেখাচ্ছি। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস এবং টেক্সট দ্যাট কন্টেইন, যেখানে যেহেতু এখানে টেক্সট আছে আমরা এই টেক্সট যা থাকবে সেই ভ্যালুটাই আমরা শো করব। যদি আমাদের টাকার অ্যামাউন্ট থাকতো যে 5,000 টাকার উপরে যদি হয় তাহলে হাইলাইট হবে, তাহলে আমরা গ্রেটার দেন দিতাম, লেস দেন দিতাম, বিটুইন আছে, ইকুয়াল টু আছে, এটা সমান হলে হাইলাইট হবে। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আজকে আমরা দেখছি হচ্ছে ইকুয়াল টু, আপনারা বাকিগুলো একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন। আমরা দেখছি ইকুয়াল সরি টেক্সট দ্যাট কন্টেইন, আমাদের রো লিখে দিলাম, তাহলে আমাদের যেগুলো নো আছে সেগুলো শুধুমাত্র হাইলাইট হয়ে গেছে। এই যে হাইলাইট হয়েছে এটা যে একটা কালার হয়েছে, একটা কালারই কি হবে না, আপনি এখান থেকে যে কালার চাইবেন সেই কালারই এখান থেকে করে দিতে পারবেন, যে কালার আপনি চাইবেন সেই কালারই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি কাস্টম ফরম্যাটও করে দিতে পারবেন। আপনি কি করতে চান, নাম্বার, ফরম্যাট, ফিল কালারকে কোনটা করে দিতে চান, বর্ডার দিতে চান কিনা, তাকে অন্য কোনো ফন্টে নিয়ে যেতে চান কিনা, তাকে কারেন্সিতে কোনো কিছু করতে চান কিনা, আপনি না কাস্টম ফরম্যাটে করতে পারেন। এতটুকু বুঝতে পেরেছি আমরা? কারো কোনো কনফিউশন আছে কিনা? বুঝতে পেরেছি, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি, কোনো সমস্যা নেই। ওকে, অলরেডি 9:50 বেজে গেছে। নাজিম ভাই ডান হয়েছে, খুবই ভালো। আমরা রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, অলরেডি 9:50 বাজে।